বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদ। ইদানিং জহর অফিসের পর বেশ দেরি করে বাড়ি ফেরে। আগে তার সবকিছুই ছিল নিয়মে বাঁধা। আদিমকালের গুহাবাসী মানুষদের থেকে একালের অধিকাংশ মানুষের জীবনযাত্রার খুব বেশি তফাৎ ঘটেনি। আদিম মানুষেরা গুহা ছেড়ে বেরোত শিকারের সন্ধানে, সারাদিন শিকার টিকার করে অন্ধকার হওয়ার আগেই ফিরে আসত গুহায়। এখন শুধু ওই শিকারের নাম হয়েছে জীবিকা নির্বাহ। জহরের মতন মানুষদের সকাল থেকেই চলে অফিসে যাওয়ার প্রস্তুতি। দাড়ি কামানো, স্নান, হুরুস থারুস করে খাওয়া। 9টা করে ট্রেন ধরতেই হয়। স্টেশন পর্যন্ত সাইকেল রিক্সায় গেলে 12 মিনিট, হেঁটে গেলে 25। শর্টকাট আছে। মাসের শেষের দিকে সে হেঁটেই যায়। অফিস ছুটির পর প্রতিদিন প্রায় একই সময়ে বাড়ি ফেরা, তার নিজস্ব গুহায়। অফিস নির্ভর জীবন। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা, এই নিয়ে একটা ছোট্ট গণ্ডি। তার বাইরে আর বিশেষ কিছু নেই। কদাচিৎ সিনেমা থিয়েটার দেখতে যাওয়া, তাও এখন নিম্ন মধ্যবিত্ত পরিবারেও টিভি এসে গেছে। বাড়িতে বসেই দুধের স্বাদ ঘোলে মেটে। সম্প্রতি জহর একটা অন্য জগতের সন্ধান পেয়েছে। এখন অফিসের চেয়েও অফিস ছুটির পর সেই জায়গাটা তাকে বেশি টানে। এর সূত্রপাত মাস 3 আগে। জহরের মা নেই, বাবা বেঁচে আছে। দিনেশ স্কুল শিক্ষক ছিল, এখন অবসরপ্রাপ্ত ভাঙা চেহারার বৃদ্ধ, কিন্তু মেজাজটি সেকেলে অঙ্কের মাস্টারের মতনই। বাড়িতে তো বটেই, পাড়ার লোকদের সঙ্গেও যে কোনো ছুতোই খিটিমিটি বাঁধাতে ভালোবাসেন। আর প্রচুর চিঠি লেখেন বাংলা খবরের কাগজে। কিছু কিছু ছাপাও হয়। দেশের সবকিছুর বিরুদ্ধেই তার তীব্র মতামত আছে। এখনকার স্কুল শিক্ষকদের মাইনে অনেক বেড়ে ভদ্রস্থ হয়েছে। দিনেশরা সে সুযোগ পাননি, সেজন্য তার অনেক ক্ষোভ জমা আছে। তাই যে কোনো উপলক্ষে একালের শিক্ষকদের আদর্শহীনতার প্রতি বিষোদ্গার করতে ছাড়েন না। দিনেশ নিজে যে খুব একটা আদর্শবাদী ছিলেন তা নয়। অন্য কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে ঢুকেছিলেন মাস্টারিতে। যেসব ছেলেদের প্রাইভেট টিউশনি করতেন, শত অগামার্কা হলেও তাদের অঙ্কের খাতায় বেশি নম্বর পড়ত। বাড়িতে একটি কাগজ রাখা হয়, সেটার আদ্যপান্ত তো খুঁটিয়ে পড়েনি। পাড়ার লাইব্রেরিতে গিয়ে দিনেশ পড়ে আসেন আরও 2-3টি কাগজ। সব রকম অনাচারের খবর পাঠ না করলে তিনি চিঠি লেখার বিষয় খুঁজে পাবেন কি করে? বিকেলবেলা একটা কোচিং ক্লাসে তিনি অঙ্ক পড়াতে যান। সেখানে থাকে একটি ইংরেজি দৈনিক। সেটি তিনি ফেরার সময় বগল দাবা করে নিয়ে আসেন, ওরা দিয়ে দেয়। সেই ইংরেজি পত্রিকাটি তার রাত্রিরের পাঠ্য। এক রাত্রিরে খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, টিভিতে একটা সিরিয়াল দেখছে জহর। ছেলে মেয়ে দুটিকে টিভির ঘর থেকে সরিয়ে বিছানায় নিয়ে যেতে ব্যস্ত শান্তা। দিনেশ ইংরেজি পত্রিকাটি নিয়ে এসে বললেন, দেখ দেখ ছকু, এই খবরটা পড়ে দেখ, মনে হচ্ছে এ আমার ভাই। ঠিক খবর নয়, একটা 2 কলম ছবির নিচে 3 লাইন ক্যাপশন। ফুলবাগান অঞ্চলে পথ শিশুদের জন্য একটি স্কুল ও চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। তাতে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রশান্ত বসু। অনেকগুলি বাচ্চার সঙ্গে কয়েকজন বয়স্ক পুরুষ। ছবিটি তেমন স্পষ্ট নয়। দিনেশ বললেন, আমার মাস্তুতো ভাই বাপি, তারই তো ভালো নাম প্রশান্ত। সে ডাক্তার হয়েছিল, ওদের অবস্থা ভালো ছিল তো। তারপর প্রশান্ত আর্মিতে জয়েন করলো। আর্মির ডাক্তার হয়ে আম্বালা না লুধিয়ানা কোথায় যেন থাকতো, অনেকদিন যোগাযোগ নেই। সেই প্রশান্ত তাহলে কলকাতায় ফিরে এসেছে। জহর বলল, বাবা তুমি কি ছবিতে চিনতে পারছো? প্রশান্ত বোস খুব কমন নাম, ওই নামে অনেক ডাক্তারই থাকতে পারে। তোমার কোনো মাস্তুতো ভাইয়ের কথাও তো আগে শুনিনি। দিনেশ আমতা আমতা করে বললেন, ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না,
কিন্তু কেমন যেন মনে হচ্ছে। দেখি, এই পত্রিকায় চিঠি লিখলে যদি ঠিকানাটা জানাতে পারে। ব্যাপারটা খুবই অকিঞ্চিতকর মনে হয়েছিল জহরের। বহুকাল যোগাযোগ নেই এমন একজন মাস্তুতো ভাই কলকাতায় ফিরে এসেছে কি আসেনি তা নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে। জহরের নিজের মাস্তুতো 3 ভাই থাকে সোনারপুরে, তাদের সঙ্গে দেখাই হয় না। এমনকি মশাগ্রামে দিদির শ্বশুর বাড়িতেই যাওয়া হয়নি কতদিন। দীনেশের আরেকটি দুর্বলতা নেমন্তন্ন বাড়িতে খাওয়া। একসময় বলা হতো খুব বেশি দিন গাধা পিটিয়ে ঘোড়া বানাবার ব্যর্থ চেষ্টা করতে করতে মাস্টারের নিজেরই শেষ পর্যন্ত কান বড় হয়ে যায় আর নাক লম্বা হয়। এখন সেরকম হোক বা না হোক, রক্তে চিনি, রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ অধিকাংশ শিক্ষকেরই অবশ্যম্ভাবী নিয়তি। দীনেশের ওই 3টেই আছে, সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই কড়াকড়ি। পুত্রবধূ তাকে রোজ করলার রস দিতে ভোলে না এবং চায়ে চিনি মেশাতে দেখলেই বাধা দেয়। দুপুরে খাওয়ার সময় দীনেশ লোলুপভাবে তাকিয়ে থাকলেও শান্তা কিছুতেই 2 হাতার বেশি ভাত দেবে না। রাত্রে মাত্র 2খানা রুটি। স্টেশনের কাছে মিষ্টির দোকানে দীনেশ কখনো কখনো লুকিয়ে খেতে গেলেই পাড়ার কেউ না কেউ দেখে ফেলে, বাড়িতে জানিয়ে যায়। শান্তা রীতিমতন ধমক দেয় শ্বশুরকে। দীনেশ সব পুষিয়ে নেন নেমন্তন্ন বাড়িতে গিয়ে। দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা প্রাক্তন ছাত্র যে কেউ দায়সারা নেমন্তন্ন করলে দীনেশ যাবেনি, অবশ্য খুব বেশি দূর না হলে। এই শরীর নিয়ে তার একা একা চলাফেরার সাহস নেই, তাই প্রায় জোর করে সঙ্গে নিয়ে যান নাতিকে। জহর তো কোথাও যেতে চায় না। অফিস থেকে একবার বাড়ি ফিরে প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে নিলে সে আর কোথাও বেরোবে না। প্রাক্তন অঙ্কের শিক্ষক দীনেশ ছেলেকে হিসেব বোঝাবার চেষ্টা করেন। নেমন্তন্ন বাড়িতে গেলে উপহার নিতে হয়, বেশ তো, 1খানা বই, বড় জোর 40 টাকা, যাতায়াত ভাড়া আরও 30। এখন বিয়ের বাড়িতে ক্যাটারারের খাওয়া অন্তত 80-90 টাকা প্লেট, সঙ্গে আইসক্রিম থাকলে আরও বেশি। তাহলে আমরা যদি 2-3 জন যাই। জহর হাসতে হাসতে বলে, বাবা, এই বয়সেও তোমার লোভ কিছুতেই গেল না। দীনেশ উত্তর দেন, এই বয়সে মানে কি? আগে আমার মোটেই লোভ ছিল না। তোরা যখন ছোট ছিলি, অভাবের সংসার, তখন কি বা খেয়েছি? দিনের পর দিন নিরামিষ। মানুষের যতই দিন ফুরিয়ে আসে ততই লোভ বাড়ে। দমদমের এক বিয়ের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরেই দীনেশ মহা উৎসাহে ছেলেকে বললেন, ওখানে কার সঙ্গে দেখা হলো জানিস? তোকে বলেছিলাম না, আমার মাস্তুতো ভাই বাপি, সেই যে ডাক্তার প্রশান্ত বোস, আর্মি থেকে রিটায়ার করে ওদিক থেকে চলে এসেছে, সেটেল করেছে কলকাতায়। কি সুন্দর লম্বা চওড়া চেহারা, আমাকে দেখা মাত্র চিনতে পারল, বলল বটু দানা। ওর সঙ্গে বউও ছিল, প্রণাম করলো আমাকে। যার বিয়ে হলো সে তো আমার আরেক মাস্তুতো বোনের মেয়ে, তাই ওদেরও নেমন্তন্ন। একদিন সবাইকে নিয়ে যেতে বলল ওদের বাড়ি, ঠিকানা লিখে দিয়েছে, এটা তোর কাছেই রাখ। ঠিকানা লেখা কাগজটা হাত বাড়িয়ে নিল জহর। এমনি চোখ বলিয়ে দেখল ঠিকানাটা তার চেনা। জহরের অফিস সল্টলেকের কাছে। উল্টোডাঙ্গা স্টেশনে নেমে হেঁটে যেতে হয়। বেসরকারি কোম্পানি, পানীয় জল পরিশোধক একটি যন্ত্র বানায়। জহর সেখানে একজন টেকনিশিয়ান। কারখানার সঙ্গেই অফিস। যন্ত্রটা যারা কেনে সেই সব গ্রাহকদের পরিষেবারও ব্যবস্থা আছে। জহরের যদিও কারখানাতেই কাজ, তবুও মাঝে মাঝে তাকে বাইরেও যেতে হয়। কিছু ছেলেকে ট্রেনিং দেয়া আছে, তারা বাড়ি বাড়ি ঘুরে যন্ত্রটি পরীক্ষা করে আসে, সার্ভিসিংয়ের ব্যবস্থা করে। কোথাও বড় রকমের ত্রুটি দেখা দিলে কোম্পানি তখন বিশেষজ্ঞ হিসেবে পাঠায় জহরকে। এই কাজে থিয়েটার রোডের সোনারতরী নামের বাড়িটিতে জহরকে 2-1বার যেতে হয়েছে। বিশাল বাড়ি, 100-র বেশি অ্যাপার্টমেন্ট। তার একটিতে থাকেন ডাক্তার প্রশান্ত বসু। বেশ কয়েকদিন সেখানে যাবার জন্য দীনেশের খুব আগ্রহ ছিল। মাস্তুতো ভাইকে দিয়ে বিনা পয়সায় হৃদযন্ত্রটি পরীক্ষা করিয়ে নেবারও স্বাদ ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কে নিয়ে যাবে? জহর রাজি হবে না জানাই ছিল।
রবিবার বা ছুটির দিনে সে কোথাও যাবে না, শুধু অনর্গল টিভি দেখবে। 8 বছরের নাতিকে নিয়ে অত দূর যাওয়া যায়? বাড়ি থেকে সাইকেল রিকশায় নৈহাটি স্টেশন, তারপর ট্রেনে চেপে শিয়ালদা, সেখান থেকে আবার কোন বাস থিয়েটার রোডে যায় কে জানে। শিয়ালদা স্টেশনে নামলেই কেমন যেন দিশেহারা লাগে আজকাল, যেন সবসময় গাজনের মেলা চলছে। সেই মাস্তুতো ডাক্তারের প্রসঙ্গ কয়েক সপ্তাহের মধ্যেই চাপা পড়ে গেল। অনেক ছোটখাটো অপ্রত্যাশিত ঘটনায় মানুষের জীবন বদলে যায়, এমনকি অনেক রাষ্ট্রেরও ইতিহাস বাঁক নেয় অন্যদিকে। হঠাৎ বরফ পড়তে শুরু করায় নেপোলিয়ান রাশিয়ার যুদ্ধে হেরে গিয়েছিলেন, আর এ মাসের 12ই জুন যদি অমন প্রবল বৃষ্টি না হতো, কিংবা বৃষ্টি যদি আর 1 ঘন্টা পরেও নামতো, তাহলে জহরের জীবনও ধরা বাঁধা পথেই থেকে যেত। থিয়েটার রোডের এক বাড়িতে জলের যন্ত্র সারাতে গিয়েছিল জহর। কাজ শেষ হয়ে গেল 8 ঘন্টার মধ্যে। লিফটের দিকে এগিয়ে যেতে যেতে বারান্দার এক প্রান্তে তাকিয়ে দেখল তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাইরে বেরোনো যাবে না। তাছাড়া কদিন আগেই জহর জ্বরে ভুগেছে, এখন সে ভিজতে রাজি নয় মোটেই। তখনই তার মনে পড়ল, এই বাড়িটাই তো সোনার তরী। এরই কোনো ফ্ল্যাটে থাকেন তার বাবার মাস্তুতো ভাই ডাক্তার প্রশান্ত বসু। মাস্তুতো ভাই খুব একটা দূর সম্পর্ক নয়, 30 বছর পর দেখা হওয়া মাত্র তিনি বাবাকে চিনতে পেরেছেন। তাহলে কি এই বৃষ্টির সময়টা ওর ফ্ল্যাটে কাটানো যায় না? লিফট এসে গেছে। ভেতরের 2 জন আরোহী সর্বাঙ্গ জবজবে ভেজা। জহর লিফটম্যানকে জিজ্ঞেস করল, ভাই, ডাক্তার প্রশান্ত বসুর ফ্ল্যাট নাম্বারটা কত? লোকটি মুখে কিছু না বলে একটা আঙুল ওপরের দিকে দেখালো। আরো 2টি ফ্লোর উঁচুতে জহরকে নামার ইঙ্গিত করে লোকটি বলল, ডান দিকের কোণে। দরজার গায়ে নেম প্লেট আছে। জহর বেল বাজালো। দরজা খুলে দিলেন একজন বয়স্কা মহিলা, পরিচ্ছন্ন সাদা শাড়ি পরা। কোনো দূর সম্পর্কের আত্মীয়া বা কাজের লোকও হতে পারে। প্রশান্ত বসুর স্ত্রী সাদা শাড়ি পরবেন কেন? জহর জিজ্ঞেস করল, ডাক্তার প্রশান্ত বসু আছেন? মহিলাটি ঘাড় নেড়েও তাকিয়ে রইলেন জহরের মুখের দিকে। জহর বলল, ওকে বলুন ওর এক দাদা দীনেশ সরকারের কাছ থেকে এসেছি। মহিলাটি এবার সরে গিয়ে বললেন, আসুন ভিতরে। প্রথমে জুতো খোলার জায়গা, তারপর ডান দিকে বা বাঁ দিকে রান্নাঘর, তারপর একটা লম্বা হল ঘর মতো, যাকে এরা বলেন ড্রয়িং ডাইনিং রুম। এইসব বাড়ির ফ্ল্যাটের গড়ন জহর জানে, সব প্রায় একই রকম। বসবার ঘরে ঢুকে জহর আচম্বিতে বিস্ময়ের প্রতিমূর্তি হয়ে গেল। সমস্ত জানলা বন্ধ ও পর্দা ঢাকা। বাইরে যে তুফান বর্ষণ চলছে তা বোঝার উপায় নেই। ঘরটি আধো অন্ধকার। মাঝখানে একটি নিচু গোল টেবিল, 3 পাশ সোফা দিয়ে ঘেরা। অন্য প্রান্তে একটা মস্ত বড় পিয়ানো। একজন মহিলা পিছন ফিরে বসে পিয়ানো বাজাচ্ছেন। শাড়ি নয়, তিনি পরে আছেন ঘি রঙের একটা গাউনের মতন পোশাক। মাথার চুল ঘাড় পর্যন্ত ছাঁটা। কাঁধ ও উন্মুক্ত হাত দুটির যেটুকু দেখা যাচ্ছে তাতেই বোঝা যায় ওর গায়ের রং হাতির দাঁতের মতন সাদা। জহরের মনে হলো সে একটা অবাস্তব জগতে ঢুকে পড়েছে। এ যেন টিভি সিরিয়ালের দৃশ্য, কিন্তু এখানে তো তাকে মানায় না। সে নৈহাটির জহর সরকার, বিডি এন্টারপ্রাইজ কোম্পানির মেকানিক। সে এর আগে জলজান্ত কাউকে কখনো পিয়ানো বাজাতে দেখেইনি। সে এখানে ঢুকে পড়ল কি করে? এইসব বাড়িতে সে যখন কাজের জন্য আসে, জলের যন্ত্রটি সবাই লাগায় রান্নাঘরে, সেই রান্নাঘর থেকেই সে ফিরে যায়। বসবার ঘরে কেউ কখনো তাকে ডাকে। জহরের সারা শরীরে লজ্জার শিহরণ হল। তার ভুল হয়েছে। এরকম দুপুরবেলা অসময়ে কেউ আসে? প্রশান্ত বোস তার বাবার মাস্তুতো ভাই হতে পারেন,
কিন্তু তিনি তো জহরকে কখনো চোখেই দেখেননি। অবস্থার কত তফাৎ তা তো বোঝাই যাচ্ছে। গরিব আত্মীয়দের সঙ্গে বিয়ে বাড়িতে দেখা হলে 2-4টে কথা বলা যায়, ভদ্রতা করে বাড়িতে একদিন এসো বলাও যায়, কিন্তু সত্যি সত্যি বাড়িতে এলে কি এরা খুশি হয়? জহরদের চেয়েও তো আরো গরিব আছে। জিতেন পিসেমশাইদের অবস্থা তো আরো খারাপ, 2টো ছেলেই বেকার। ঝন্টু প্রায়ই জহরের কাছে চাকরির জন্য ধরাধরি করতে আসে। জহর এখন তাকে দেখলেই বিরক্ত হয়। সে বাড়িতে এলে জহর শান্তাকে জানিয়ে দেয়, আমাকে ডেকো না, বলে দিও আমি ঘুমোচ্ছি। মহিলাটি জহরের উপস্থিতি টের পাননি, বাজাচ্ছেন তন্ময় হয়ে। সামনের দিকে ঝুঁকে সারা ঘর যেন সুরে ভরে গেছে। জহর একবার ভাবল এখন তার নিঃশব্দে সরে পড়াই উচিত, কিন্তু পিয়ানোর ধ্বনির এমন একটা মাদকতা আছে যে জহর তাতে আচ্ছন্ন হয়ে গেল। একটু পরে পাশের ঘর থেকে চটি ফটফটিয়ে বেরিয়ে এলেন একজন দীর্ঘকায় প্রৌঢ়। মাথার চুল কাঁচা পাকা, ধপধপে পাজামা পাঞ্জাবি পরা। জহরের দিকে তিনি সোজাসুজি তাকালেন। জহর সংকুচিতভাবে বলল, আমার বাবা দীনেশ সরকার, দমদমের এক বিয়ের বাড়িতে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল। আপনি নিশ্চয়ই প্রশান্ত কাকা, আপনার কথা বাবার কাছে অনেক শুনেছি। ঝপাস করে জহর ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। প্রশান্ত বসু বললেন, ও হ্যাঁ বটুদা, অনেককাল পরে দেখা, তুমি তার ছেলে? বসো বসো, তোমার নাম কি? নাম জানিয়ে জহর আবার বলল, অসময়ে এসে পড়েছি, আপনি হয়তো ঘুমোচ্ছিলেন। আমি এ বাড়িতেই একটা কাজে এসেছিলাম। আমি দিনের বেলা ঘুমাই না, দ্যাটস আ ব্যাড হ্যাবিট। এসেছো, বেশ করেছো। বটুদা মাস্টারি থেকে রিটায়ার করেছেন শুনলাম। বটুদা ছেলেবেলায় আমাকেও পড়িয়েছেন, বোধহয় ক্লাস 6-7-এ। তখন থেকেই ওর বেশ মাস্টার ভাব ছিল, অনেকবার গাঁটটাও খেয়েছি। আমার থেকে বছর 4-এর বড়। সেই বালক বয়সের স্মরণে তিনি হাসলেন। মহিলাটিও এখনো বাজিয়েই চলেছেন। জহর ভাবল, ইনি কে? প্রশান্ত কাকার মেয়ে, পুত্রবধূ। প্রশান্ত বসু আবার বললেন, অনেককাল পরে কলকাতায় ফিরেছি তো, অলমোস্ট 3 decades, না তারও বেশি। এখানকার আত্মীয় স্বজন কে কোথায় থাকে জানি না, কারোর সঙ্গে দেখা হলে ভালোই লাগে। কথাবার্তা বললে মহিলার বাজনায় ব্যাঘাত হবার কথা। প্রশান্ত বসু তা ভাবছেন না, বেশ উঁচু গলাতেই কথা বলছেন। মহিলাও তাকাচ্ছেন না এদিকে। একসময় জোরে জোরে কয়েকবার ঝমঝম ঝমঝম করে তিনি থামলেন, বোধহয় সম্পূর্ণ করলেন কোনো একটা গান। তারপর তাকালেন পেছন ফিরে। জহর ওকে তরুণী বলে ধরেই নিয়েছিল। এবার বোঝা গেল তিনি প্রৌঢ়া, কিন্তু বয়স ধরে রাখতে জানেন। স্নিগ্ধ লাবণ্যময় মুখ, দীর্ঘ জীবনের কোনো ক্লান্তির ছাপই তাতে পড়েনি। প্রশান্ত বসু বললেন, জুলি এদিকে এসো। মিঠুর বিয়েতে যে বটুদার সঙ্গে দেখা হলো, আমার মাস্তুতো দাদা, এ তাঁরই ছেলে। হি হ্যাজ কাম টু পে আস আ ভিজিট। জহর বুঝল ইনি কাকিমা। জুলি নাম, অবাঙালি নাকি? প্রশান্ত বসু ইংরেজি বাংলা মিশিয়ে কথা বললেন। মহিলা উঠে এগিয়ে আসতেই জহর তাঁকেও প্রণাম করে ফেলল। তারপর বলল, আপনি এত সুন্দর বাজাচ্ছিলেন, আমি এসে ডিস্টার্ব করলাম। মহিলা সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, সুন্দর বাজাচ্ছিলাম? আমি বাজাতে জানি নাকি? এই এত বয়সে সবে শিখতে শুরু করেছি। সময় কাটাবার জন্য মাঝে মাঝে টুংটাং করি। তার স্বামী বললেন, যাক, তবু একটা সার্টিফিকেট পেলে। জহর বলল, আমি অবশ্য কিছু বুঝি না। এরপর অমুক আর তমুক, কে কোথায় থাকে, কার ছেলে কি কাজ করে, কার মেয়ের বিয়ে হয়েছে কি হয়নি, এসব কথাই চলে কিছুক্ষণ। এর মাঝখানে একবার উঠে গিয়ে জুলি নিয়ে এলেন শরবত আর সন্দেশ, ফ্রস্টেড গ্লাস।
দেখলে মনে হয় গেলাসটির গায়ে ঠান্ডা জল জমে আছে। ওপরে লেসের ঢাকনা, লেসের পাশে পাশে লাল পুঁতি বসানো। সন্দেশ দুটো শঙ্খ আকারের, রং সবুজ। এদের কথাবার্তায়, এদের ঘর সাজানো, এদের শরবত, সন্দেশ পরিবেশন সবকিছুই বৈশিষ্ট্যমণ্ডিত। জহরের কাছে সবই নতুন। ঠিক কতক্ষণ বসা উচিত? এরা নিশ্চয়ই ভদ্রতা করছেন। সন্দেশ দুটি শেষ করে জহর বলল, আমি এবার উঠি। চুলি বললেন, আরে বসো বসো, দারুণ ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যাবে কি করে? রাস্তায় বোধহয় জল জমে যাবে। প্রশান্ত বসু বললেন, এই এক নিউইসেন্স। দুদিন আগেও কলকাতা শহরটা এত ডিটোরিয়েট করে গেছে, আমার কলকাতা পছন্দ না। এতকাল নর্থ ইন্ডিয়ায় থেকেছি, ওখানকার লাইফস্টাইল অন্যরকম। তবে মিসেস বোসের কলকাতার ওপর এমন টান, উনি ইনসিস্ট করলেন বলেই। বিয়ের পর 32 বছর তোমার সঙ্গে নর্থ ইন্ডিয়ায় কাটিয়েছি, শেষ জীবনটাই নিজের লোকজনদের কাছে থাকতে ইচ্ছে করে না? দোকানপাটে তবু বাংলা কথা বলা যায়। এ বাড়িটাতে তো বেশিরভাগই নন বেঙ্গলি, পুরো থিয়েটার রোডটাই তো দেখছি। জহর, তুমি এ বাড়িতে একটা কাজে এসেছিলে বললে, কার কাছে? জহর বলল, আমি একজন মিস্ত্রি। আমাদের কোম্পানি একটা ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার মেশিন বানায়। যারা কেনে তাদের কারণ মেশিনে কোনো মেকানিক্যাল ডিফেক্ট থাকলে আমি এসে দেখে দিয়ে যাই। জহরের মুখে মিস্ত্রি কথাটা শুনে প্রশান্ত বসুর মুখের একটি রেখাও বদলাল না। তিনি বললেন, আমাদেরও তো একটা ওই মেশিন আছে, আল্ট্রাভায়োলেট রে থাকে, তোমাদের কোম্পানিরই হতে পারে। একবার দেখে নিও তো ঠিকঠাক আছে কি না। জুলি বললেন, তাহলে জহরকে মঙ্গলবার আসতে বলো না। জহর, তোমার মঙ্গলবার সন্ধ্যাবেলা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না থাকলে চলে এসো। হ্যাঁ, কাজ না থাকলে চলে এসো। তোমার কাকিমা গান বাজনা ভালোবাসেন, কিছুদিন শান্তিনিকেতনে পড়েছিলেন তো। মঙ্গলবার এখানে দুজন গান গাইবে, দে আর সাপোজ টু বি ফেমাস। আমি অবশ্য খবর রাখি না। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, সেদিন রাত্রিরে এখানেই খেয়ে নেবে। জহর বলল, আচ্ছা আসবো। এবারে যদি আবার কোনো কাজে আসো, আমার সঙ্গে দেখা করে যাবে। কাকা কাকিমার কাছে যখন খুশি চলে আসবে, লজ্জা পেও না। এমন আন্তরিক ব্যবহার জহর নিজের শ্বশুর বাড়িতেও কখনো পায়নি। অফিস থেকে ফেরার জন্য একটা পদ্ধতি খুঁজে পেয়েছে জহর। বিকেল সন্ধেবেলা উল্টোডাঙ্গা স্টেশন থেকে ট্রেন ধরা মানে প্রতিদিন যুদ্ধ। শিয়ালদা থেকেই ট্রেন একেবারে গাদাগাদি হয়ে আসে। তারপরে স্টেশনের যাত্রীরা ঠেলাঠেলি করে কোনো রকমে ঢোকার চেষ্টা করে। এক একদিন তাও পারা যায় না, একটা দুটো ট্রেন ছেড়ে দিতে হয়। প্রায় জহরকে প্রাণ হাতে নিয়ে ঝুলতে ঝুলতে যেতে হয়েছে। উল্টো দিকের ট্রেন ওই সময় বরং কিছুটা ফাঁকা থাকে। জহর উল্টো দিকের ট্রেনে চেপে শিয়ালদা চলে আসে। সেখানে নৈহাটি লোকালে বসবার জায়গা পেয়ে যায়। তার মান্থলি টিকিট আছে, কোনো অসুবিধা নেই। আগে এই উপায়টা মনে পড়েনি কেন? আরো কেউ কেউ তো এমনই করে। আগে জহরের বাড়ি ফেরার তাড়া থাকত। অফিস থেকে কতক্ষণে ফিরে লুঙ্গিটা পরে বারান্দায় বসবে, সেটাই ছিল একমাত্র চিন্তা। এখন হঠাৎ সেই বাড়ির টান ঘুচে গেছে। শিয়ালদায় এলে কিছু কিছু দরকারি জিনিস কেনাকাটি করা যেতে পারে। নৈহাটির তুলনায় অনেক কিছুই কলকাতায় একটু সস্তা, যেমন বিস্কুট, টুথপেস্ট, গুঁড়ো সাবান, বাচ্চাদের ফ্রক, জামা ঢেলে বিক্রি করে, দোকানের চেয়ে অর্ধেক দাম। এক একদিন শিয়ালদায় এসে ও সবকিছুই কিনতে ইচ্ছে করে না। একবার থিয়েটার রোড ঘুরে আসার জন্য মনটা ছটফট করে। সে ফ্ল্যাটে তার অবারিত দ্বার, ইচ্ছে করলে রোজই যাওয়া যায়। প্রত্যেক দিনই সন্ধ্যের সময় সেখানে ছোটখাটো আড্ডা বসে, গান বাজনা হয়। জহর অনেকভাবে যাচাই করে দেখেছে, সে ঘন ঘন গেলেও কাকা কাকিমা একটুও বিরক্ত হন না। ওরা সত্যি মানুষজনের সঙ্গ ভালোবাসেন। সেই প্রথম মঙ্গলবারের সন্ধ্যাটি জহরের জীবনে একটা বিশেষ প্রাপ্তি, যেন লটারির ফার্স্ট প্রাইজ। সেই রকমই তো। কোথায় ছিলেন এই কাকা কাকিমা?
জীবনে এতগুলো বছর কোনো যোগাযোগ ছিল না। জহর আগে এদের দেখেইনি, হঠাৎ ওদের বাড়িটাই হয়ে গেল জহরের প্রধান আকর্ষণ। আজকাল আত্মীয়তার সম্পর্কই বা কজন বজায় রাখে? সমাজের অনেকগুলি স্তর আছে। এক স্তরের মানুষ অন্য স্তরের মানুষদের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করেন। জহরদের তুলনায় প্রশান্ত বসুরা অনেক ওপরের স্তরে। কয়েকদিন যাওয়া আসা করার পরই জহর বুঝতে পেরেছে তার আত্মীয়তার দাবিটাও অবান্তর। ওখানে অন্য যারা আসে সে তাদেরই একজন। সে কি চাকরি করে, কোথা থেকে আসে, এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। এটা সম্ভব হয়েছে কাকিমার জন্য। তিনি একটা এমন সহজ স্বাভাবিক আবহাওয়া তৈরি করে দেন। আশ্চর্য এই মহিলা, অত বড় একজন আর্মি অফিসারের বউ। যৌবনকালে খুবই রূপসী ছিলেন বোঝা যায়, এখনো তার রেশ রয়ে গেছে। ভালো লেখাপড়া জানে, ইংরেজি বলেন ঝরঝরি। স্বামীর সঙ্গে দেশ বিদেশে অনেক ঘুরেছেন, কত হোমরা চোমরা লোকদের সঙ্গে মেলামেশা করতে হয়েছে, কিন্তু তার স্বভাবে অহংকারের লেশ মাত্র নেই। সকলের সঙ্গে সমানভাবে মেশেন, কি যত্ন করে সবাইকে খাওয়াতে চান। যেমন মিষ্টি তার কণ্ঠস্বর, তেমনই মধুর তার হাসি। ওই আড্ডায় আরো কয়েকজন মহিলা আসে, কিন্তু প্রধান আকর্ষণ কাকিমাই। জুলি নাম শুনে জহর প্রথমে অবাঙালি ভেবেছিল। আসলে ওর নাম বিজলি, হাটখোলার বিখ্যাত দত্তদের পরিবারের মেয়ে। তবে ছোটবেলা কেটেছে এলাহাবাদে। বলতে গেলে সারাটা জীবনই থেকেছেন বাংলার বাইরে। শুধু 2 বছর ছিলেন শান্তিনিকেতনে। তাতেই বাংলা ভাষা ও বাংলা গানের প্রতি দারুণ টান রয়ে গেছে। ডাক্তার প্রশান্ত বসুরও ব্যবহার আন্তরিক, কিন্তু অতটা খোলামেলা নয়। জহর জানত যে সামরিক বাহিনীতে ডাক্তারদেরও র্যাঙ্ক থাকে। তিনি আসলে কর্নেল প্রশান্ত বসু। ডাক্তারদের নিশ্চয়ই লড়াই করতে হয় না, কিন্তু একটু মিলিটারি হাবভাব এসেই যায়। কর্নেলের কণ্ঠস্বর জলদ গম্ভীর, ব্যক্তিত্বও আছে খুব। লোকের চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলে। আর্মি থেকে রিটায়ার করার পর প্রশান্ত বসু কিছুদিন আগ্রায় চেম্বার খুলে বসেছিলেন, কিন্তু বহু বছর প্রাইভেট প্র্যাকটিস করেননি। শেষ বয়সে আর ভালো লাগলো না, পয়সা করেরও তেমন প্রয়োজন ছিল না। তাই স্ত্রীর অনুরোধে কলকাতায় ফ্ল্যাট কিনে থিতু হয়েছে। কিন্তু একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকার মানুষ তিনি নন। অনেকগুলি সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে এখন যুক্ত। সোনাগাছির যৌনকর্মীর ছেলে মেয়েদের চিকিৎসার জন্য একটি প্রতিষ্ঠান করার ব্যাপারে তিনি খুব ব্যস্ত। সন্ধেবেলা গান বাজনার আসরে তিনি প্রায় উপস্থিত থাকেন না। এই দম্পতির কোনো ছেলে নেই, 2টি মেয়ে। বড় মেয়ে স্বামীর সঙ্গে থাকে স্কটল্যান্ডে, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। ছোট মেয়ে এখনো বিয়ে করে, রিসার্চ করছে ব্যাঙ্গালোরে। সেও শিগগিরই বিদেশে কোথাও যাবে। প্রথম মঙ্গলবারে সবশুদ্ধ 15-16 জন নারী পুরুষ ছিল। সোফাগুলো সরিয়ে হলঘরের মেঝেতে পাতা হয়েছিল কার্পেট। সমস্ত ঘরটা ফুল দিয়ে সাজানো। একজন গায়ক আর একজন গায়িকা রবীন্দ্রসঙ্গীত আর অতুল প্রসাদের গান শোনালেন। কেউ একটু কথাও বলেন। মাঝে মাঝে শুধু 2-1 নিজেদের পছন্দ মতন গানের জন্য অনুরোধ জানায়। প্রথম জহর খুব সংকুচিত বোধ করেছিল, যেন সে এখানে বেমানান। 2-4টে পাড়ার জলসায় সে গেছে বটে, কিন্তু এরকম কোনো গান বাজনার আসরে তো সে আগে কখনো আসেনি। গানের তেমন সমজদারও নয় সে। টিভিতে যখন শুধু গান হয় সে তখন উঠে অন্য কাজকর্ম সারতে যায়। সিরিয়াল দেখাতেই তার বেশি আগ্রহ। খানিক বাদে অস্বস্তি ঝেড়ে ফেলার চেষ্টা করেছিল জহর। সে তো রবাহত হয়ে আসেনি, তাকে এখানে আসতে বলা হয়েছে। অন্যদের মতন সেও আমন্ত্রিত, তার কোনো হীনমন্যতাও নেই। বিএসসি পাশ করে সে একটা টেকনিশিয়ানের কাজ জুটিয়েছে। এই বাজারে তাই বা কজন পায়? নৈহাটির এক প্রান্তে 2 কাঠা জমির ওপর 2.5 কামরার ছোট্ট বাড়ি, নিজেদের বাড়ি। তার বাবা রক্ত জল করা টাকায় বানিয়েছে। বাড়ির বাইরে জহর সবসময় প্যান্ট শার্ট আর মোজা সমেত জুতো পরে থাকে। এমন কিছু দামি পোশাক না হলেও ছেঁড়া কিংবা অপরিষ্কার তো নয়।
কারখানার কাজের জন্য তার অন্য পোশাক রাখা আছে। জহরের চেহারা সবাই তো বলে বেশ ভালো। ক্যাসেটে কিংবা টিভিতে গান শোনা আর এত কাছে সামনাসামনি কারোর মুখে গান শোনার তফাৎ অনেক। গায়িকাটির বয়স বছর ৩৫-এর বেশি না। তার নাম অনুসূয়া বন্দ্যোপাধ্যায়। মেরুন রঙের শাড়িতে খুব সেজেছে। উচ্চারণ একটু যেন আধো আধো, বিশেষ করে ল আর ত খুব নরমভাবে বেরিয়ে আসছে গলা থেকে। মাঝে মাঝে চোখ বুজে ফেলছে সে, যেন গান দিয়ে সে পুজো করছে কাউকে। পরপর 7টি গান গাইল তরুণীটি। জহর মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল। এরকম এক জায়গায় বসে চুপ করে গান শোনার অভিজ্ঞতা তার আগে হয়নি। সব রবীন্দ্রসঙ্গীতের মর্মও সে বোঝে না। সে উপস্থিত নারী পুরুষদের সাজ পোশাক লক্ষ্য করে তাদের সামাজিক অবস্থা বোঝবার চেষ্টা করছিল। এরা সবাই কলকাতায় থাকে। এদের মুখের ভাবে কিছু একটা তফাৎ বোঝা যায়। গায়কটির বেলায় অন্যমনস্ক হবার সুযোগ নেই। গায়িকাটি যেমন শান্ত ও লাজুক ধরনের, গায়কটি ঠিক তার উল্টো। তার নাম রণবীর ঘোষাল। সে গাইতে গাইতে বারবার মাথা ঝাঁকায়, কখনো খুব জোরে হারমোনিয়াম বাজায়। আসর সরগম করে তুলল একেবারে। অন্যদের অনুরোধ করতে হলো না, তবুও সে গেয়ে গেল 10-11টা গান একটানা। গানের পর্ব শেষ হবার পর জুলি কাকিমা 2টি ভেলভেটের বাক্স উপহার দিলেন গায়ক ও গায়িকাকে। নিশ্চয়ই ভেতরে কোনো দামি জিনিস আছে, কিন্তু জুলি কাকিমা কিছু ঘোষণা করলেন না, খুলে দেখালেন না। একটু আড়াল করে তুলে দিলেন ওদের হাতে। তারপর খাওয়া দাওয়া। সে অভিজ্ঞতাও জহরের কাছে নতুন। বাড়িতে যেরকম ভাত ডাল তরকারি রান্না হয় তার সঙ্গে কোনো মিলই নেই। ভাতের মধ্যে এলাচের দানা মেশানো, ডাল খুব ঘন, তার উপর লাল করে ভাজা পেঁয়াজ ছড়ানো। ভেটকি মাছের ঝোলের রং একেবারে সাদা। কোনো মশলা ছাড়া রান্না নাকি? কিন্তু আষ্টে গন্ধ নেই। আলুর দমের আলুগুলো আস্ত মনে হলেও ভিতরে মাংসের কিমার পুর। খাওয়ার টেবিলের একপাশে আরেকটা ছোট টেবিলে মদ্যপানের ব্যবস্থাও ছিল। জহর কলেজ জীবনের শেষ দিকে বন্ধুদের পাল্লায় পড়ে 2-একবার শিয়ালদার কাছে একটা বারে গিয়ে হুইস্কি রাম খেয়েছে। চাকরির টাকায় সংসারের সব টানাটানি মেটে না, ওসব বিলাসিতা তার সাজে না। কারখানার এক সহকর্মীর বাড়িতে নিয়ে গিয়ে একদিন রাম খাওয়াবার জন্য সেধেছিল। রাজি হয়নি জহর। তার সিগারেটের নেশা আছে, সেটাই সে চেষ্টা করে ছাড়তে পারছে না, তার উপর আবার নতুন নেশা। খাবারের টেবিলের কাছে গিয়ে জহর সবেমাত্র একটা প্লেট তুলে নিয়েছে, একজন তার পিঠে হাত দিয়ে বলল, তুমি জহর না? জহর মুখ ফিরিয়ে তাকালো। প্রায় তারই বয়সী ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরা একজন পুরুষ। থুতনিতে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে আধখানা লেন্সের শৌখিন চশমা। জহর একেবারেই চিনতে পারল না। লোকটি বলল, অনেকক্ষণ ধরেই চেনা চেনা মনে হচ্ছিল, ভুল করিনি তো? তোমার নাম জহর তো? জহর আড়ষ্টভাবে মাথা নাড়ল। লোকটি বলল, আমায় চিনতে পারছো না? অখিল সেনগুপ্ত। সুরেন্দ্রনাথ কলেজে একসঙ্গে পড়েছি আমরা। এবারে জহরের মুখ স্বাভাবিক হয়ে এলো। হ্যাঁ, ঠিকই তো, সেই অখিল। ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আর ওই চশমার জন্য অনেকটা অন্যরকম দেখায়। অখিল সেনগুপ্ত ছাত্র ইউনিয়নের পান্ডা গোছের ছিল, খুব বক্তৃতা দিত। কলেজ ছাড়বার পর আরও একবার দেখা হয়েছিল ট্রেনে, দমদম থেকে উঠেছিল। সেও 10-12 বছর আগেকার কথা। অখিল বলল, এখনই খাচ্ছ কি? পরে খাবে, আগে ওই দিকে চলো। সে মদের টেবিলের দিকে ইঙ্গিত করল। জহর বলল, আমি খাই না। খাও না মানে? আমরা ইউনিয়ন দখল করার পর সেই যে সুজয়ের বাড়ির ছাদে বসে, মনে নেই? আরে ভালো জিনিস আছে, প্রিমিয়াম স্কচ। জহর অদূরে দাঁড়ানো ঝুলি কাকিমার দিকে একবার চকিতে তাকিয়ে বলল, না ভাই, আমি খাবো না। অখিল তার হাত ধরে জোর করে টানতে টানতে জুলির সামনে নিয়ে বলল, বৌদি, এই জহর আমার অনেক দিনের চেনা, কলেজের বন্ধু, তোমার সামনে ড্রিঙ্ক করতে লজ্জা পাচ্ছে। জুলি মিষ্টি হেসে বললেন,
আমার সামনে লজ্জা কি? আজকাল তো অনেকেই, তোমার কাকার তো রোজ একটু না হলে চলেই না। প্রশান্ত বসু একটা গেলাস ভর্তি বরফ মেশানো পানীয় নিয়ে গল্প করছিলেন গাইকাটার সঙ্গে। জহর বলল, আমার খাওয়ার অভ্যেস নেই। অখিল বলল, আগে তো খেতে, এখন একটু নিয়ে দেখো। জহর অবশ্য শেষ পর্যন্ত তার জেদ বজায় রেখেছিল। সে মদ্যপান করেনি সেদিন। জীবনযাপনে যেসব স্মৃতির কোনো প্রয়োজন নেই তা আস্তে আস্তে মুছে যায়। অখিল তার সহপাঠী ছিল বটে, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিল না। তাই জহর ওর কথা আর মনে রাখেনি। নতুন করে পরিচয় হবার পর জহরের আবার অনেক কিছু মনে পড়ল। সেই সময় অখিল ছিল চালিয়ার ধরনের, পয়সাও খরচ করত খুব, আর মেয়েদের সম্পর্কে রসালো গল্প বলাই ছিল দারুণ ওস্তাদ। ওই বয়সেই নাকি তার অনেক বান্ধবী ছিল, এবং প্রেসিডেন্সি কলেজের এক নামকরা সুন্দরী ছাত্রীর সঙ্গে তার বিয়ের কথাবার্তাও ঠিকঠাক। কেউ কেউ অখিলকে জিজ্ঞেস করত, তুমিও প্রেসিডেন্সিতে না গিয়ে সুরেন্দ্রনাথে পড়তে এলে কেন? তখন প্রেসিডেন্সির ছাত্ররা সুরেন্দ্রনাথ, সিটি, বিদ্যাসাগর কলেজ প্রসঙ্গে অবজ্ঞার চোখে ঠোঁট উল্টে বলতো, গোয়াল। অখিল বলেছিল, কি করব ভাই, আমার আপন কাকা সুরেন্দ্রনাথের ম্যানেজিং কমিটিতে আছেন, তার জন্যই বাধ্য হয়ে। আরও মনে আছে, একদিন সুজয়দের বাড়ির ছাদে মদ খেতে খেতে মাতাল হয়ে অখিল সুজয়ের নাকেই প্রচণ্ড ঘুষি কষিয়েছিল, একেবারে রক্তারক্তি কাণ্ড। পরবর্তী জীবনে মানুষ অনেক বদলে যেতে পারে। ক্লাস পালানো ছাত্রও পণ্ডিত হয়। বন্ধুদের সঙ্গে যে মারামারি করে সেও হতে পারে হাইকোর্টের জজ। অখিলও বদলে গেল। প্রশান্ত বসুর বাড়ির আড্ডায় সে বেশ জনপ্রিয়, প্রত্যেকেই তাকে চেনে। সে সাহিত্য, খেলা, রাজনীতি নিয়ে সমানে কথা বলতে পারে, গান বোঝে। গাইকাটের পিঠে হাত দিয়ে কতক্ষণ হেসে হেসে গল্প করল। কি সূত্রে অখিল চুলি কাকিমাকে বৌদি বলে তা জহর বুঝে উঠতে পারেনি। তবে জহর যে কবার ওই ফ্ল্যাটে গেছে প্রত্যেকবারই অখিলকে দেখেছে। ওই দম্পতির সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা বোঝা যায়। সে অনায়াসে ঢুকে যায় শয়নকক্ষে, কাজের মহিলাটিকে নাম ধরে ডাকে। ঝুলি কাকিমা বেশ পছন্দ করেন অখিলকে। মাঝে মাঝে ওদের কথা শুনে জানা যায় গ্যাস ফুরিয়ে গেলে তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেয় অখিল। ভিসিআর শাড়ি আনে, বাজারে যে ওষুধ পাওয়া যাচ্ছে না তাও জোগাড় করতে পারে। বাইরে থেকে এসে যারা কলকাতায় বসবাস শুরু করেছেন তাদের কাছে এরকম একজন উপকারী লোক পাওয়া ভাগ্যের কথা। সেই তুলনায় জহর কোনো কমমেন নয়, কিন্তু ছোটখাটো যন্ত্রপাতি ঠিকঠাক করা ছাড়া তার আর কোনো যোগ্যতা নেই। জুলি কাকিমা একদিন জিজ্ঞেস করেছিলেন, ভালো মাশরুম কোথায় পাওয়া যায় বলতে পারো? জহর জীবনে কখনো মাশরুম কেনেইনি, সে ওসবের খবর জানবে কি করে? তার জন্য অবশ্য জুলি কাকিমার ব্যবহারের কোনো হেরফের নেই। সবসময় মুখে মধুর হাসিটি লেগে থাকে। প্রত্যেক দিন যে সন্ধ্যের সময় ওই ফ্ল্যাটে অনেক লোকজন আসে তা নয়। অফিস ছুটির পর উল্টো দিকে ট্রেনে চেপে জহর চলে আসে শিয়ালদায়। তারপর এক অপ্রতিরোধ্য টানে সে নৈহাটি লোকালকে উপেক্ষা করে চলে আসে থিয়েটার রোডে। কোনো কোনো দিন আরও 2-3 জন থাকে। রণবীর এমনই এসে গান শোনায়। শ্রেয়া নামের একটি মেয়েও আসে প্রায়। মেয়েটির গায়ের রং কালো, সেটাই তার বৈশিষ্ট্য। আর সব দিক থেকে সে সুন্দর। এদেশে সুন্দরের প্রথম মানদণ্ডই হলো কতখানি ফর্সা রং। কিন্তু কালো হলেও যে মানুষ কত আকর্ষণীয় হতে পারে শ্রেয়াকে দেখলে বোঝা যায়। তার চোখ দুটি ঝকঝক করে। সে পড়াশোনাতেও খুব ভালো। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ করছে। আবার সে অভিনয়ও করে একটি গ্রুপ থিয়েটারে। সে নাটকের গল্পও বলে, আবার বিজ্ঞানের গল্পও বলে। একদিন সে স্টিফেন হকিং নামে একজন অসাধারণ বিজ্ঞানীর কথা শোনাচ্ছিল, যিনি প্রায় হাত পা নাড়তে পারেন না, কথা বলতে পারেন না। সারা শরীরের মধ্যে মাথাটাই সজাগ। তার বইয়ের নাম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সময় নিয়ে ইতিহাস, আবার সময়েরও ইতিহাস হয়। জহর এসব কিছুই জানত না। বিএসসি পাশ করার পর বিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্ক ঘুচে গেছে। শ্রেয়ার কথা শুনে তার আফসোস হয়, কেন সে এমএসসি পড়ল না।
বাবার তখনও চাকরি ছিল, কষ্টে শিষ্টে কি আরও 2 বছর চালানো যেত না? তারপর যদি রিসার্চ করতো সে উঠে যেতে পারত সমাজের অন্য স্তরে। তখন সব কিছুই মনেই হয়নি। কোনো ক্রমে একটা চাকরি জোটানোই ছিল একমাত্র লক্ষ্য। ও বাড়িতে জহর রাত 8টা সাড়ে 8টার পর থাকে না। এরপর ট্রেন কমে যায়। নৈহাটি ফিরতে ফিরতে গভীর রাত। জহর উঠে আসার পরেও থেকে যায় কেউ কেউ। ডাক্তার প্রশান্ত বসু সমাজসেবার কাজ সেরে ফিরতে দেরি করেন প্রায়। যেদিন তিনি উপস্থিত থাকেন শুধু সেদিনই পরিবেশন করা হয় মদ। অখিলই প্রধানত তাকে সঙ্গ দেয়। প্রশান্ত বসু 2 পেগের বেশি খান না। অখিলকেও একদিন বেচাল হতে দেখেনি জহর। রণবীরও আসে। খুব সম্ভবত মদ্যপানের আকর্ষণেই সে এখানে ঘন ঘন আসতে শুরু করেছে। সব মেয়েদের সঙ্গেই সে প্রেম প্রেম সুরে কথা বলে, এমনকি জুলি কাকিমার সঙ্গেও। একদিন 8টা 20-তে জহর উঠে পড়ল। অন্যরা কলকাতায় থাকে, তারা আরো কিছুক্ষণ বসতে পারে। অখিল জমিয়ে একটা গল্প শুরু করেছে। তারই মধ্যে শ্রেয়া বলল তাকেও তাড়াতাড়ি ফিরতে হবে। পরদিন ভোরে তার নাটকের দলের সঙ্গে যেতে হবে শিলিগুড়ি। অখিল বলল, আর একটু বসে যাও, তোমাকে আমি পৌঁছে দেব। শ্রেয়া রাজি হলো না। জহর আর শ্রেয়া একসঙ্গে নামলো লিফটে। রাস্তায় এসে শ্রেয়া জিজ্ঞেস করল, আপনি কোন দিকে যাবেন? জহর বলল, আমি তো যাব শিয়ালদায়, একটু হাঁটলেই বাস পেয়ে যাবে। আমি থাকি আমহা স্ট্রিটে, একটা ট্যাক্সি ধরুন না, আপনাকে নামিয়ে দিয়ে যেতে পারি। এই সময় ট্যাক্সি সহজেই পাওয়া যায়। ট্যাক্সিতে ওঠার পরই জহরের মনে হলো তারই কি উচিত শ্রেয়াকে আগে বাড়ি পৌঁছে দিয়ে শিয়ালদায় ফিরে আসা। আমহা স্ট্রিট এমন কিছু দূরে নয়, ভাড়া দেবার মতন টাকাও তার কাছে আছে। কিন্তু কথাটা সে বলতে পারল না। শ্রেয়ার মতন কোনো উচ্চশিক্ষিতা মেয়ের সঙ্গে সে তো আগে কখনো একা এভাবে যায়নি। কোনটা ঠিক ভদ্রতা কে জানে। থিয়েটার রোডের এই ফ্ল্যাটে যারা যারা আসে তাদের সঙ্গে কোন সূত্রে এই বসু দম্পতির যোগাযোগ তা জানার জন্য জহরের খুবই কৌতূহল। অথচ মুখে জিজ্ঞেস করা যায় না। অনেকেই মাসিমা ও মেসমশাই বলে ডাকে। অরিন্দম আর বন্দনা নামে একজোড়া স্বামী স্ত্রী তাকে প্রশান্ত দা আর জুলিদি বলে। দাদার স্ত্রী কি করে দিদি হয় তা জহর বোঝে না। প্রশান্ত জুলিও আপত্তি করেন না। অরিন্দম আর বন্দনা বহুদিন বিদেশে ছিল, দেশে ফিরেছে বটে পাকাপাকি, কিন্তু মনটা বিদেশেই রয়ে গেছে। কথায় কথায় বলে আমরা যখন জার্মানিতে ছিলাম। শ্রেয়ার বয়সী সবচেয়ে কম। সেও জহরের মতন ওদের কাকা কাকিমা বলে। তাহলে কি শ্রেয়া তার আত্মীয়? বাবার কোনো আত্মীয় স্বজনের অবস্থাই তেমন সচ্ছল নয়, সবাই নিম্ন মধ্যবিত্ত। শিক্ষা দীক্ষাতেও সবাই সাধারণ। একমাত্র প্রশান্ত বসুর মা আর জহরের ঠাকুমা 2 আপন বোন হলেও একজনের দৈবাত বিয়ে হয়েছিল ধনী পরিবারে। বাবার বাবাও যেমন ছিলেন স্কুল মাস্টার, প্রশান্ত বসুর বাবাও তেমনই ছিলেন ডাক্তার। গরিব ঘরের সুন্দরী মেয়ে বিয়ে করেছিলেন। ওরা আগে থেকে অবস্থাপন্ন, ডাক্তারিতে সার্থক হয়ে ধনী হয়েছিলেন আরও। তাহলে শ্রেয়ার সঙ্গে কি ধরনের আত্মীয়তা হতে পারে? প্রথমে কিছুক্ষণ শ্রেয়া কোনো কথা বলল না। তারপর হ্যান্ডব্যাগ খুলে সিগারেটের প্যাকেট বার করে একটা ধরিয়ে বলল, কাকা কাকিমার সামনে খাই না, এক এক সময় খুব ইচ্ছে করে, যদিও। জহরের চেনাশোনা একটি মেয়েও সিগারেট খায় না, তবে টিভি সিরিয়ালের কোনো কোনো মেয়ে সিগারেট টানে, সেটা দেখা তার অভ্যেস আছে, তার খারাপ লাগে না। বিয়ের পর রাত্রে বিছানায় শুয়ে শেষ সিগারেটটা ফোঁকার সময় যে আদর করে কয়েকবার শান্তার ঠোঁটেও সিগারেট গুজে দিয়েছে, একটু টানলেই শান্তা কাশতে শুরু করত। এখন শান্তা সিগারেটের ধোঁয়ার গন্ধ একেবারে সহ্য করতে পারে না, তাই বিছানায় শুয়ে সিগারেট টানা বন্ধ। শেষ সিগারেটটা জহর বারান্দায় গিয়ে ধরায়। জহর বলল, আমিও কাকা কাকিমার সামনে সিগারেট ধরাতে পারি না। অখিল যদিও দিব্যি খায়, ওরা হয়তো কিছু মনেও করবেন না, তবু আমার লজ্জা লাগে। ছেলেরা তবু পারে, মেয়েদের বেলায় অন্যরকম। আপনাকে ওরা ছোটবেলা থেকে দেখছেন, তাই আপনি লজ্জা পাচ্ছেন।
একদিন ফস করে পারমিশন চেয়ে নেবেন। না, আমাকে ওরা ছোটবেলায় দেখেননি। প্রশান্ত কাকা যদিও আমার বাবার মাস্তুতো ভাই হন, কিন্তু ওরা তো বহুদিন বাংলার বাইরে, তবে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। আমিও ওদের আগে দেখিনি, এই তো মাত্র 3 মাস আগে। ও তাই বুঝি। আপনি যখন ওরা নর্থ ইন্ডিয়ায় থাকতেন তখনও দেখেছেন? তখন দেখব কি করে, চিন্তামি না। গত বছর নভেম্বরে ব্যাঙ্গালোর গিয়েছিলাম রিসার্চের কাজে, সেখানেই তো ওদের মেয়ে নয়নার সঙ্গে আলাপ হলো। তারপর কয়েকদিনের মধ্যেই খুব ভাব হয়ে গেল। বুঝলেন, নয়না দারুণ মেয়ে। আমরা দুজনেই একসঙ্গে ট্রেনে ফিরলাম ব্যাঙ্গালোর থেকে। তারপরেই ওর মা বাবাকে প্রথম দেখি। জুলি কাকিমাকে আমার এত ভালো লাগে, তাই তো এখানে প্রায়ই আসতে ইচ্ছে করে। আমার তো মা নেই। শ্রেয়ার সঙ্গে যে লতায় পাতায় কোনো আত্মীয়তা নেই, এটা জেনে কেন যেন বেশ আনন্দই হলো জহরের। কারোর মা নেই শুনলে খানিকক্ষণ চুপ করে থাকতে হয়। জহরেরও অবশ্য মা নেই, সে কথা এক্ষুনি জানাবার কোনো মানে হয় না। শ্রেয়াই অন্য প্রসঙ্গে গিয়ে বলল, আপনি আমাদের কোনো নাটক দেখেছেন? জহরকে স্বীকার করতেই হলো সে দেখেনি। কলকাতায় এসে সন্ধেবেলা নাটক দেখার অভ্যেস নেই তার। সে পুরোপুরি মফস্বলের মানুষ। শ্রেয়াদের নাটকের দলটির অস্তিত্বের কথাই তার জানা ছিল না। শ্রেয়া বলল, কাল শিলিগুড়িতে একটা কল শোতে যাচ্ছি। আগামী সপ্তাহে বৃহস্পতিবার একাডেমিতে আরেকটা শো আছে, সেদিন আসতে পারেন। আচ্ছা, আসবো, নিশ্চয়ই আসবো। টিকিট কাটতে হবে কিন্তু, আমরা কাউকে ফ্রি টিকিট দিই না। আশা করি 20-25 টাকার বেশি হবে না। আপনি এত সময় পান কি করে? এদিকে রিসার্চ করছেন, সেই সঙ্গে নাটক, বাইরেও যেতে হয়। এই কথাটা অনেকেই জিজ্ঞেস করে কেন বলুন তো? কাজ করতে চাইলে কি মানুষের সময়ের অভাব হয়? আমার নাটকে অভিনয় করতে ভালো লাগে। আমরা সত্যিকারের ভালো নাটক, সিরিয়াস নাটক করি। কাজের ব্যাপারে আমি কোনো রুটিন মানি না। যেদিন পড়াশোনায় খুব মন লেগে যায়, রাত 2-3টে পর্যন্ত, এমনকি সারা রাত লেখাপড়া করি। পরের দিন বেলা 11টা পর্যন্ত ঘুমিয়ে নিই, ব্যাস। আবার এক দিন ভোর 5:30টায় উঠে পড়ি। যখন একটানা রিহার্সাল থাকে, সাধারণত সন্ধেবেলা হয়, তখন সারা সকাল দুপুর লেখাপড়ার কাজ করে নিই। নতুন এই সব কথাই জহরের কাছে একেবারে নতুন। সারা রাত জেগে পড়াশোনা করে এরকম কোনো মেয়েকে জহর কখনো দেখেনি। শ্রেয়া বলল, অনেক মানুষের জীবনই একমুখী হয়, এটা আমার সহ্য হয় না। যে লেখাপড়া করবে সে নাটক করবে না, কিংবা গান গাইবে না, কিংবা আড্ডা দেবে না, এর কি কোনো মানে আছে? আর যারা নাটক করে কিংবা গান গায়, তারাই বা পড়াশোনা করবে না কেন? আমাদের দলের ছেলে মেয়েদের আমি মাঝে মাঝে পড়া ধরি, জানেন তো। সবাইকে বলি কিছু কিছু বিজ্ঞান পড়তেই হবে। ফিজিক্স কি কাণ্ড ঘটাচ্ছে বলুন? আগামী সেঞ্চুরিতে ফিজিক্স যে মানুষের সভ্যতাকে কোথায় নিয়ে যাবে। শিয়ালদা এসে গেছে। শ্রেয়া ট্যাক্সি ড্রাইভারকে থামতে বলল। এবার জহর বলল, চলুন, আপনাকে আমহা স্ট্রিট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আপনি আমহা স্ট্রিট পর্যন্ত যাবেন কেন? আপনার কথা শুনতে বেশ ভালো লাগছে। শ্রেয়া এবার মুচকি হেসে বলে, তা তো ভালো লাগবেই। আমি ভালো কথা বলতে পারি। আমার কথা আবার পরে শুনবেন। এখন নেমে পড়ুন, ট্রেন ছেড়ে দেবে। এর পরেও জোর করার মতন মনের জোর জহরের নেই। সে নেমে দাঁড়ালো। দুজনে এলে কি অর্ধেকটা ভাড়া দিয়ে দিতে হয়? সে পকেটে হাত ঢোকাতেই শ্রেয়া ড্রাইভারকে বলল, আপনি চলুন। নৈহাটির ট্রেন দাঁড়িয়ে আছে। বসবার জায়গা নেই অবশ্য, সব কামরাই ঠাসা। জহর একটা দরজার সামনে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। দাঁড়িয়েই তো যেতে হবে, ছাড়ার সময় উঠবে। বছরের পর বছর এরকমভাবে ট্রেনে ফিরেছে, কিন্তু আজ সে যেন অন্য মানুষ। একটি অনাত্মীয় যুবতী মেয়ের সঙ্গে এক ট্যাক্সিতে আসা, এই অভিজ্ঞতা তার জীবনে প্রথম। শ্রেয়ার কি সহজ স্বাভাবিক ব্যবহার, একটুও আড়ষ্টতা নেই, ন্যাকামি নেই। জহরের তুলনায় যে মেয়েটি অনেক বেশি গুণী, তা জহর স্বীকার করতে বাধ্য।
অথচ সেজন্য তো একটুও তাচ্ছিল্যের ভাব নেই জহরের প্রতি। ট্রেন ছাড়ার পর ঠেলাঠেলি করে এক জায়গায় দাঁড়িয়ে জহর কামরার অন্য লোকদের দিকে চোখ বোলালো। প্রায় সবাই তার মতন নিম্ন মধ্যবিত্ত, কয়েকজন বড়জোর খানিকটা উঁচু। যারা বসবার জায়গা পেয়েছে তারা এরই মধ্যে ঝিমোতে শুরু করেছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঝিমে। এক কোণে গোটা পাঁচেক ছেলে জোরে জোরে রাজনীতি নিয়ে তর্ক শুরু করেছে। প্রত্যেক দিন প্রায় একই দৃশ্য। এরা কেউ কি শ্রেয়ার মতন কোনো মেয়েকে দেখেছে? থিয়েটার রোডে ডাক্তার প্রশান্ত বসুর ফ্ল্যাটের পরিবেশটা জানে? জহরেদের সকলের চেয়ে আলাদা হয়ে গেছে। মাঝখানে থেমে থেমে ট্রেনটা নৈহাটি পৌঁছাতে 11:15 বাজিয়ে দিল। ছিঁড়িছিঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। রিক্সা নেই, থাকলেও যাচ্ছে তাই ভাড়া চাইত। জহর হাঁটতে শুরু করল। নিথর নিষ্প্রাণ মফস্বল। কিছু বদলোক ছাড়া এই অন্ধকারে আর কেউ রাস্তায় থাকে না। মাঝে মাঝে খুনোখুনি হয়, কিন্তু জহরের মতো নিরীহ লোকদের গুন্ডারাও ছোঁয়ার যোগ্য মনে করে না। একদিন এইরকম রাতেই ভূতের মতন 3টে লোক গলি থেকে ছুটে এসে ঘিরে ধরেছিল কাকে। একজন হাত চেপে ধরল, আরেকজনের হাতে ছোড়া থাকলেও জহরের মুখটা দেখেই বলল, ছেড়ে দে ফালতু। আজকাল আর ছিনতাইয়ের সুখ নেই। হাতঘড়ি এত সস্তা হয়েছে 30-40 টাকাতেও পাওয়া যায়। ডট পেন 3 টাকা। যাদের ট্রেনের মান্থলি আছে তারা পকেটে 10-20 টাকার বেশি রাখে না। সেই দিনের পর থেকে আর জহর ভয় পায় না একটু। বুড়ো বয়সে মানুষের ঘুম কমে যায়। জহরের ফিরতে যত রাতি হোক দিনেশ জেগে থাকবেন। সারাদিন কোথায় কি হলো শুনতে চান। জহরের তখন আর কথা বলার ধৈর্য থাকে না। জহর সংক্ষেপে হাঁ হু করে যায়। শান্তা ঘুমিয়ে পড়লেও শব্দ পেয়ে জেগে ওঠে। খাবার গরম করতে বসে। জহর অনেকবার আপত্তি জানিয়েছে, অত আদিক্ষেতার দরকার কি? ঠান্ডা রুটি তরকারি খেতে তার কোনো অসুবিধা নেই। শান্তা শুনবে না। খাটটা তেমন বড় নয়। 2টো ছেলে মেয়ে জন্মানোর পর সবাইকে এক খাটে ধরে না। এখন শান্তা তার সন্তানদের নিয়ে খাটে শোয়। জহরের জন্য বিছানা পাতা হয় মেঝেতে। কোনো কোনো রাতে আলো নেভাবার পর শান্তা খাট থেকে নেমে এসে জহরের পাশে জায়গা করে নেয়। জহরের যখন 5.5 বছর বয়স, তখন সে একদিন মাঝরাতে জেগে উঠে তার বাবা মাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল। সেই দৃশ্যটা সে জীবনে ভোলেনি। বাড়িতে ঢুকলেই কেমন যেন একটা আষ্টে গন্ধ পাওয়া যায়, কিংবা ঠিক আষ্টে নয়, ভ্যাপসা মতন। অথচ রোদ্দুর তো ভালোই ঢোকে। থিয়েটার রোডের ফ্ল্যাটে তো এরকম কোনো গন্ধ নেই। ওরা তো আতর সুবাসও ছড়ায় না। তবু এরকম তফাৎ হয় কেন? আজ আবার শখ করে এত রাতে বেগুন ভাজতে বসেছে শান্তা। রান্নাঘরের বাইরেই বারান্দায় পিঁড়ি পেতে খেতে বসেছে জহর। রুটি ছিঁড়ে ঝিঙের তরকারি দিয়ে খেতে খেতে শান্তার দিকে তাকিয়ে সে হঠাৎ খেয়াল করল বেশ রোগা হয়ে গেছে তার বউটা। কণ্ঠার হাড় বেরিয়ে পড়েছে। খানিকটা যেন চুপসে গেছে স্তন দুটি ছেলে মেয়ের জন্মের ব্যবধান মাত্র 1 বছর 2 মাস। ওই দুটিকে সামলাতে সামলাতে শান্তা সারা দিন নাজেহাল। তার উপর আছে শ্বশুরের বায়নাক্কা। শান্তার নিজস্ব কোনো আমোদ আহ্লাদ নেই। টিভি দেখারও সময় পায় না। জহর ঠিক করলো একদিন সে শান্তাকে থিয়েটার রোডের বাড়িতেই নিয়ে যাবে। জুলি কাকিমা শ্রেয়াদের সঙ্গে আলাপ করিয়ে দেবে। শান্তা ওদের মতন সাজতে গুজতে জানে না। মুখ ফুটে কথা বলতে পারবে না। তাতে কি? তার বউ যেমন তেমনই লোকে দেখুক, তাতে জহরের লজ্জা নেই। শান্তাকে সে ওই রকম একটা আনন্দময় পরিবেশের ভাগ দেবে না কেন? জলি কাকিমা কখনো ট্রামে বাসে চাপেননি। একা ট্যাক্সিতে কোথাও ঘোরার অভ্যেসও তার নেই। গাড়ি ও ড্রাইভার আছে বটে, কিন্তু তার স্বামী প্রায় দিনই সকালে গাড়ি নিয়ে যান, ফিরতে ফিরতে বিকেল। কোনো দিন দুপুরে একবার ফিরেই বেরিয়ে যান আবার। সোনাগাছি ওসি আইটি রোডের 2টো ক্লিনিক চালাচ্ছেন, তাই তিনি খুব ব্যস্ত। জুলি কাকিমার এখানে সেখানে যাবার দরকার হলে অখিল তাকে সঙ্গ দেয়। অখিল অনেক কিছুর সন্ধান রাখে।
নিউ মার্কেট কিংবা দক্ষিণাপনের অনেক দোকান তার চেনা। অখিলের সুবিধে তাকে নির্দিষ্ট সময়ের চাকরি করতে হয় না, তার অর্ডার সাপ্লাইয়ের নিজস্ব ব্যবসা। মাঝে মাঝে তাকে 2-4 দিনের জন্য দুর্গাপুর আসানসোলেও যেতে হয় অর্ডার ধরার জন্য। একদিন সে জহরকে বলল, তুই একবার বৌদিকে নর্থ ক্যালকাটা ঘুরিয়ে দেখিয়ে আনতে পারবি? বৌদি খুব ছোটবেলায় দেখেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, পরেশনাথের মন্দির, স্বামী বিবেকানন্দর বাড়ি। আমি নর্থ ক্যালকাটা ভালো চিনি না। জহর বলল, হাটখোলাও তো নর্থ ক্যালকাটায়, সেখানকার দত্তদের বাড়িতে জুলি কাকিমার আত্মীয় স্বজন কেউ নেই? আরে হাটখোলার দত্ত বাড়ির লোকরা কি আর এখন হাটখোলায় থাকে? সারা কলকাতায় ছড়িয়ে গেছে, অনেকে বিলেতে, আমেরিকায়। উনি কারোর বাড়িতে যেতে চান না, শুধু ঘুরে দেখে আসতে চান। জহর একটু মুশকিলে পড়ে গেল। কোনো রবিবারই সে নৈহাটির বাড়ি থেকে বেরোতে চায় না, বাড়িরও তো কিছু কাজকর্ম থাকে। ছেলে মেয়ে দুটির সঙ্গে সময় কাটাবার জন্য ওই একটা দিন বরাদ্দ, আর অন্য দিন যেতে হলে অফিস থেকে ছুটি নিতে হয়। তার অফিসে কিছুদিন ধরে একটা গন্ডগোল চলছে। ইউনিয়নের নেতারা বেশি বাড়াবাড়ি করছে। মালিকরা হঠাৎ লক আউট ঘোষণা করে দিতে পারে। এই বাজারে চাকরি গেলে মহাবিপদ। অবশ্য ইউনিয়নের একজন নেতা জহরকে আশ্বাস দিয়েছেন, সেরকম অবস্থা পর্যন্ত তারা যাবে না। পরপর অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেড ইউনিয়নের নেতারা শেয়ানা হয়ে গেছে। তা বলে কি মালিকদের উপর চাপ সৃষ্টি করতে হবে না? নরমে গরমে রাখতে হবে। কাজের সময় গন্ডগোল না করে শুধু দুপুরে টিফিনের সময় স্লোগান। তখন কিন্তু ইউনিয়নের সব মেম্বারদের উপস্থিত থাকা চাই। সে যাই হোক, জুলি কাকিমা বেড়াতে যেতে চেয়েছেন, সেজন্য জহর সবকিছু তুচ্ছ করতে পারে। একদিন টিফিনের সময় 2-4টে স্লোগান দিয়েই পরের হাফ ডে ছুটি নিয়ে নেবে। কলেজে পড়ার সময় জহর নয়নচাঁদ দত্ত স্ট্রিটে এক পিসিমশাইয়ের বাড়িতে পেইং গেস্ট হয়ে 1 বছর ছিল। সেই সময় উত্তর কলকাতা তার যতটুকু চেনা। অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হলে ট্যাক্সির বদলে একটা গাড়ি ভাড়া করাই ভালো, সে তো চাইলেই পাওয়া যায়। জুলি কাকিমা তৈরিই ছিলেন। জহর ঠিক 2টোর সময় তাকে তুলে নিল। চওড়া লালপাড় সিল্কের শাড়ি পরেছেন আজ, তাকে দেবী প্রতিমার মতন দেখাচ্ছে। যদিও ঘাড় পর্যন্ত ছাঁটা চুল, উনি কখনো সিঁদুর পরেন না। ঠোঁটে হালকা লিপস্টিক, হাতকাটা ব্লাউজ। দেবী মূর্তিদের চুল কাটা থাকে না, কোমর পর্যন্ত চুল। পাড়ার প্যান্ডেলের দুর্গা ঠাকুরের ঠোঁটে লিপস্টিকের মতন রং অবশ্যই থাকে। ব্লাউজ হাতকাটা কিংবা ব্লাউজ একেবারেই থাকে কিনা তা জহর ঠিক মনে করতে পারল না। দুর্গা ঠাকুর যদি জ্যান্ত হতেন তার গলার আওয়াজ কেমন হতো সে সম্পর্কে জহরের ধারণা নেই। জুলি কাকিমার মতন এমন মিষ্টি হতো না। সরস্বতীর হলেও হতে পারে, কিন্তু দুর্গা প্রতিমার সঙ্গেই জুলি কাকিমার মিল বেশি। জুলি কাকিমার বয়স 55-56 তো হবে, কিন্তু কেউ বলে না দিলে তাকে 40-এরও কম মনে হতে পারে। তিনি বয়স লুকাবার চেষ্টা করেন না, যৌবন ধরে রেখেছেন। সেই জন্য প্রথম দেখে জহরের মনে হয়েছিল ইনি বোধহয় প্রশান্ত কাকার মেয়ে কিংবা পুত্রবধূ। বাইরে বেরোবার সময় একটু সাজগোজ করা এদের অভ্যাস, কিন্তু সেই সাজে উগ্রতা নেই। কানে 2টি ছোট্ট দুল ছাড়া কোনো গয়নাও পরেন না। জুলি কাকিমা বয়স লুকান না, বরং বাড়িয়ে বলেন। কখনো বয়সের প্রসঙ্গ উঠলেই তিনি বলেন, আর কি, এই তো 7 বছর হয়ে এলো। এরকম ছোট করে চুল ছাটা কোনো মহিলাকে জহর এত কাছ থেকেও কখনো দেখেনি। মেয়েদের ঘাড়েরও যে একটা সৌন্দর্য আছে তা সে জানতই না। উন্নত ঘাড়, নরম তকতকে, ময়লা নেই এক ছিটে, সারা শরীরে চাপা সুগন্ধ। প্রথমেই যাওয়া হলো জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ যে ঘরে জন্মেছিলেন সেই ঘরে যাবার জন্য লম্বা লাইন পড়েছে। ওরা দুজনে দাঁড়ালো সেই লাইনে। আজ সাংঘাতিক গরম পড়েছে বটে। জুলি বললেন, আমার যখন 9 বছর বয়স তখন এ বাড়িতে একবার এসেছিলাম। তারপর তো বাবা এলাহাবাদ চলে গেলেন আমাদের নিয়ে। কত বছর আর এদিকে আসা হয়নি, অনেক কিছু বদলে গেছে।
এ জায়গাটা অন্যরকম ছিল। এই মাঝখানের বাড়িটা যেন তখনও আরো বড় মনে হতো। জহর জিজ্ঞেস করল, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন? ও মা, সে ভাগ্য করে কি জন্মেছি? কেন যে আর 2.5 বছর আগে জন্মালাম না? জন্মালেই কি ওকে দেখতে পেতাম? তখন দেখলেও কি কিছু মনে থাকতো? লাইন এগোচ্ছে খুব আস্তে আস্তে। এরই মধ্যে ঘেমে গেছেন জুলি, মুখে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। জহরের মনে হলো জুলি কাকিমাকে এভাবে লাইনে দাঁড়ানো মানায় না। উনি তো অন্যদের মতন নন, অনেকেই ঘুরে ঘুরে ওর দিকে তাকাচ্ছে। এখানে যদি কোনো মন্ত্রীর বউ আসতো, তাকে কি লাইনে দাঁড়াতে হতো? জহর বলল, কাকিমা, আপনার খুব রোদ লাগছে, চলুন ছায়ায় গিয়ে দাঁড়াই, এই লাইনে অনেক সময় লাগবে। সেই ভালো, রোদটা বড় বেশি, বরং চারদিকটা ঘুরে ঘুরে দেখি। লাইন থেকে বেরিয়ে ছায়ার দিকে যেতে যেতে জহর বলল, এখানে যদি অখিল থাকতো, ঠিক ম্যানেজ করে আপনাকে আগে আগে ঢুকিয়ে দিত। আমি আবার ওসব পারি না। হ্যাঁ, ও যে কি সব কাণ্ড করে। একদিন নন্দনে সিনেমা দেখতে গেছি, টিকিট নেই। অখিল ভেতরে গিয়ে কাকে কি বলে টলে আমাকে ওপরে নিয়ে বসিয়ে দিল। আমার খুব লজ্জা করছিল। ওভাবে যেতে আমার ভালো লাগে না। জহর ঠিক এইরকম উত্তরই আশা করেছিল। তার ব্যর্থতা বোধের মধ্যেও একটা চাপা আনন্দ খেলে গেল। জুলি বললেন, আমার এক মামারা ব্রাহ্ম ছিলেন। সে বাড়িতে প্রতি মাসে প্রার্থনা সভা হতো। সেই সঙ্গে রবীন্দ্রনাথের অনেক কবিতা আর গান। শুনে শুনেই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তার মধ্যে রবীন্দ্রনাথের একেবারে শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, এটা শুনলেই কান্না পেত আমার। তুমি পড়েছ নিশ্চয়ই? শুনেই জহরের আফসোস হল। কেন যে পড়েনি? তার নিজের অজ্ঞতা স্বীকার করতেও তার লজ্জা নেই। মুখ নিচু করে বলল, না, পড়িনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা স্কুলে পড়েছি, তাও সব মনে নেই। তারপর তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। বিজ্ঞান পড়লে বুঝি কবিতা পড়তে নেই? জগদীশ বোস কত বড় সায়েন্টিস্ট ছিলেন। তিনি রবীন্দ্রনাথের কবিতা দারুণ ভালোবাসতেন। আমার মামাও কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আসলে আমি কিছুই পড়াশোনা করিনি, কেন যে করিনি জানি না। কোনো রকমে পরীক্ষা পাশ করে একটা চাকরি জোটানোর কথাই ভেবেছি। এখন কি আর শুরু করা যায়? কেন যাবে না? তোমাকে আমি একটা সঞ্চয়িতা প্রেজেন্ট করব। তোমার তো 2টি ছেলে মেয়ে, তাদেরও পড়াবে। তোমার ছেলে মেয়েদের দেখিনি, নিয়ে এসো একদিন। তোমার বউকেও এনো। একটা ছুটির দিন সারাদিন আমাদের ওখানে থাকবে। জোড়ায় জোড়ায় যুবক যুবতী পাশ দিয়ে যাচ্ছে। ওরা অনেকেই প্রেমিক প্রেমিকা, আর চোখে দেখছে এদের দুজনকে। হয়তো এ দুজনকেও অনেকে প্রেমিক প্রেমিকা ভাবছে। লাইনটা আরো বাড়ছে দেখে জুলি বললেন, আজ আর রবীন্দ্রনাথের ঘরটা দেখা হবে না, আরেকদিন সকাল সকাল আসবো। এবার চলো পরেশনাথের মন্দির দেখে আসি। আমার মনে আছে পরেশনাথের মন্দিরে একটা পুকুরে অনেক মাছ ছিল। ছোলা ছুঁড়ে ছুঁড়ে দিলে মাছগুলো লাফিয়ে লাফিয়ে খেত। বাবা, একসঙ্গে অত মাছ আমি আর কোথাও দেখিনি। পরেশনাথের মন্দির তো 2টো আছে, একটা বেলগাছিয়া ব্রিজের কাছে আর একটা সার্কুলার রোডে। এর মধ্যে কোনটা? যতদূর মনে পড়ছে ব্রিজের ধারে তো নয়, বড় রাস্তার ওপরেও নয়। গাড়ির ড্রাইভার চেনে। সে সার্কুলার রোডে বঙ্গীয় সাহিত্য পরিষদের পাশ দিয়ে নিয়ে গেল পুরনো পরেশনাথের মন্দিরে। এই একটু আগে গনগনে রোদ ছিল, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জহরের বৃষ্টি ভেজা অভ্যেস আছে। এই বর্ষাকালে ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে প্রায় তাকে ভিজতে হয়। শরীর তা সহ্য করতে পারে। কিন্তু জুলিও বৃষ্টি ভ্রুক্ষেপ না করে নেমে পড়লেন গাড়ি থেকে। জহর জিজ্ঞেস করল, আপনি ভিজবেন? গাড়িতেই বসে থাকলে হতো না? না না, একটু ভিজলে কি আর হবে, বড় জোর একটু জ্বর হবে। শুধু শুধু জ্বর বাঁধাবেন কেন? অনেকদিন আমার জ্বর হয়নি, তেমন কোনো অসুখ বিসুখও হয়নি। এবার একটু অসুখ হলে মন্দ হয় না।
তাহলে তোমাদের প্রশান্ত কাকা নিজের স্ত্রীর চিকিৎসা করার একটু সুযোগ পাবেন, একটু বেশিক্ষণ বাড়িতে থাকবেন। অন্য লোকেরা বৃষ্টি এড়ানোর জন্য বড় গেটটার কাছে দাঁড়িয়ে আছে। শুধু জহর আর জুলি ভিজতে ভিজতে মন্দিরটা দেখতে গেলেন। তারপর পুকুরের কাছে এসে দাঁড়িয়ে জুলি বললেন, মজার ব্যাপার, হঠাৎ মনে পড়ে গেল। সেই কতকাল আগে এখানে যখন প্রথম আসি সেদিনও খুব বৃষ্টি পড়েছিল। আমি আর আমার ছোট বোন খুব দৌড়াদৌড়ি করেছিলাম। আমার কিছু হয়নি, আমার ছোট বোন লিলিরই জ্বর এসেছিল। পুকুরটিতে মাছ আছে বটে, কিন্তু জল তেমন পরিচ্ছন্ন নয়। রক্ষণাবেক্ষণে যত্নের অভাব। জুলি স্মৃতিমেদুর চোখে আগের সঙ্গে তুলনা করে মিলিয়ে নিচ্ছেন। একসময় জিজ্ঞেস করলেন, তোমার ছেলেমেয়েরা এই মন্দির দেখেছে? না। কেন, ওদের কলকাতায় আনো না মাঝে মাঝে? খুব একটা আনা হয় না, একবার দুবার এসেছে। জহর মনে মনে বলল, শুধু পরেশনাথের মন্দির কেন, ওরা তো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িও দেখেনি, শান্তাও দেখেনি। জুলি বললেন, আমার বাবা আমরা যখন ছোট ছিলাম আমাদের ভাই বোনদের প্রত্যেক রবিবার কোথাও না কোথাও নিয়ে যেতেন। এই সব জায়গা, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। মনে আছে একবার ইডেন গার্ডেনে বিরাট করে একটা ন্যাশনাল ফেয়ার হয়েছিল। জলের ওপর একটা রেস্তোরাঁ হয়েছিল, সেটা আবার ঘুরত। আমাদের কাছে সেটাই ছিল দারুণ অ্যাট্রাকটিভ ব্যাপার। শুনতে শুনতে জহর মনে মনে বলল, আমার বাবা অল্প বয়সে আমাকেও বোনেদের তো এইসব জায়গা ঘুরিয়ে দেখাননি। তার নিজেরও বউ ছেলেমেয়ে নিয়ে প্রতি রোববার বেড়াবার কথা মনেও পড়ে না। এসব আপার ক্লাসের লোকদের ব্যাপার। যদিও এসব জায়গায় ঢুকতে তো পয়সা লাগে না। যখন নিজেই তো পরেশনাথের মন্দিরেই প্রথম দেখল। বৃষ্টিতে একেবারে সর্বাঙ্গ ভিজে গেছে জুলির। এরকম ভেজা পোশাক নিয়ে আর বেড়াবার প্রশ্ন ওঠে না, বাড়ি ফেরাই উচিত। জুলির কিন্তু উৎসাহ কমেনি। গাড়িতে উঠে বললেন, আমাদের শ্রেয়া এইদিকেই কোথায় থাকে না? অনেকবার সে তার বাড়িতে যেতে বলেছে, এখন ঘুরে গেলে কেমন হয়? আমার স্ট্রিটে থাকে শুনেছি, নম্বর তো জানি না। সে আবার এ সময় বাড়ি থাকবে না, তারও তো ঠিক নেই। সে কত কিছু নিয়ে ব্যস্ত থাকে। দাঁড়াও দেখি সে কোথায়। হ্যান্ডব্যাগ থেকে একটা মোবাইল ফোন বার করে তিনি নম্বর টিপলেন। ওদিক থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ, শ্রেয়া বাড়িতেই আছে, সে এক্ষুনি চলে আসতে বলছে। সিটি কলেজের কাছেই বাদুর বাগানে শ্রেয়াদের বাড়ি। একতলায় কতকগুলি দোকান ঘর, দোতলায় শুধু শ্রেয়া আর তার ছোট বোন থাকে, আর কেউ না। এটা ওদের পৈতৃক বাড়ি। কিন্তু শ্রেয়ার বাবা থাকেন জয়পুরে, ছোট বোনটি ডাক্তারি পড়ছে, সে এখন বাড়ি নেই। শ্রেয়া পড়াশোনা করছিল অনির্বাণ নামে তার এক সহপাঠীর সঙ্গে। বসবার ঘরে খাতাপত্র ছড়ানো। জহরের অভিজ্ঞতার জগতে কোনো অবিবাহিতা যুবতী মেয়ে এরকম নির্জন দুপুরে একজন যুবকের সঙ্গে এক ঘরে থাকে না। থাকলেও সেটা গোপন, অবৈধ ব্যাপার। টেলিফোন পাবার পরেও তো শ্রেয়া অনির্বাণকে চলে যেতে বলেনি, বরং খুব সহজভাবে তার এই বন্ধুর সঙ্গে জুলি ও জহরের আলাপ করিয়ে দিল। ঝুলি কাকিমাও একটু অবাক হলেন না। আরেকটা ব্যাপার শুধু বিস্ময়ের নয়, মজারও বটে। ওদের দেখে শ্রেয়া হৈ হৈ করে অভ্যর্থনা জানাল। এদের দুজনেরই জামাকাপড় ভেজা দেখে প্রশ্ন শুরু করল। জুলি বলল, আমার শাড়িটা বড্ড ভিজে গেছে, তোর একটা শাড়ি দে তো শ্রেয়া, আমারটা বদলে ফেলি। শ্রেয়া লজ্জায় জিভ কেটে বলল, হিমা কি হবে? বাড়িতে একটাও শাড়ি নেই। দু বোনই সালোয়ার কামিজ আর জিন্স টি শার্ট পরে। ছোট্ট বোনটা তো একেবারেই শাড়ি পরতে চায় না। শ্রেয়া বিয়ে বাড়িটারই শাড়ি পরে যায় কখনো সখনো। সেই দুখানি শাড়ি ডাইং ক্লিনিংয়ে কাচতে দিয়েছে। শ্রেয়ার সঙ্গে সঙ্গে জুলিরও হেসে গড়াগড়ি দেবার মতন অবস্থা। শ্রেয়া জুলিকে সালোয়ার কামিজ পরাবেই, জুলি কিছুতেই পরবেন না। এতকাল প্রবাসে কাটালেও তিনি শাড়ি ছাড়া অন্য কিছু কখনো পরেননি, শুধু বাড়ির মধ্যে নাইটি, হাউস কোট। তাছাড়া শ্রেয়ার সালোয়ার কামিজ তাকে ফিট করবে কেন? শ্রেয়ার তুলনায় তার শরীর ভারী। জহরকে শ্রেয়া বলল,
আপনাকে তো প্যান্ট শার্ট দিতে পারবো না, আপনি বাথরুমে গিয়ে তোয়ালে দিয়ে মাথাটা মুছে ফেলুন, আর শার্টটা খুলে পাখার তলায় রাখুন, শুকিয়ে যাবে। জহর কিছুতেই শার্ট খুলতে রাজি নয়। শ্রেয়া বলল, আমাদের সামনে খালি গায়ে থাকতে লজ্জা পাচ্ছেন? অত কিছু ফর্মালিটি করতে হবে না। নিজের বাড়িতে জহর লুঙ্গি পরে খালি গায়েই থাকে, এখানে সে লজ্জা পাচ্ছে কেন? অনির্বাণ বলল, প্যান্টটাও খুলে একটা তোয়ালে চড়িয়েও বসতে পারেন। আসল কারণটা জহর বলেই ফেলল। এসব লুকোনো সে পছন্দ করে না। সে বলল, জামাটা খুলছি না, আমার গেঞ্জিটা একটু ছেঁড়া আছে। অনির্বাণ হো হো করে হেসে উঠল। আমার গেঞ্জিটা দেখবেন, একটা মোটে ফুটো ছিল, শ্রেয়া আঙুল দিয়ে সেটা আরো বড় করে দিয়েছে। যেসব লোকের গেঞ্জি কখনো ছেঁড়া থাকে না আর মোজায় কখনো ফুটো থাকে না, তাদের আমি ভয় পাই। শ্রেয়া দৌড়ে গিয়ে পাশের বাড়ি থেকে একটা শাড়ি এনে দিল। সেটা একেবারে নতুন আনকোড়া তাঁতের শাড়ি, সুন্দর ধূপছায়া রঙের। শ্রেয়া বলল, জুলি কাকিমা, তোমার জন্য তো অন্যের পরা শাড়ি আনতে পারি না, ওরা শাড়ি বিক্রি করে। ও মা, তুই কিনে আনলি? খবরদার দাম জিজ্ঞেস করবে না, এটা তুমি নিয়ে যাবে। এর বদলে তোকে যে একটা শাড়ি প্রেজেন্ট করবো তারও তো উপায় নেই, তুই পরবি না। বিয়ের দিন অন্তত একটা বেনারসি পরবি তো। এখন থেকেই তুমি যদি সেজন্য বেনারসি কিনে রাখো, তাহলে আমার বিয়ের দিন পৌঁছাতে পৌঁছাতে সেটা পচে যাবে। জুলি তাকালেন অনির্বাণের দিকে। শ্রেয়া বলল, তুমি কি ভাবছো আমি ওকে বিয়ে করব? ও শিগগিরই আমেরিকা চলে যাবে, সব ঠিক হয়ে আছে। সেখানে গিয়ে আগে ও মেম সাহেবদের সঙ্গে প্রেম করবে, একটার পর একটা। তারপর ঠিক করবে বাঙালি না গুজরাটি না আমেরিকান বিয়ে করবে, তাই না অনির্বাণ? আর শ্রেয়া তো যাচ্ছে জাপানে, জানেন তো? জুলি বললেন, দুজনে একেবারে দুদিকে। অনির্বাণ এবারে সবকিছু চেনে। রান্নাঘরে গিয়ে সেই চায়ের জল বসালো। শ্রেয়া আরেকবার বেরিয়ে কিনে নিয়ে এলো গরম গরম সিঙ্গারা। দুটো বাথরুম, একটাতে গিয়ে শাড়ি বদলে এলেন জুলি। আর শ্রেয়াদের পেরাপিরিতে জামা গেঞ্জি প্যান্ট খুলে একটা বড় তোয়ালে জড়িয়ে জহরকে বসতে হলো পাখার নিচে। একটু আগে ছিল লাল পাড় সাদা শাড়ি, এখন ধূপছায়া রঙের শাড়িতে আরেক রকম দেখাচ্ছে জুলিকে। মাথার ভিজে চুল আঁচড়ে নিয়েছেন। অনির্বাণ জহরকে বলল, আপনি মশাই ব্যায়াম করেন নাকি, এমন চওড়া বুক? না না, ব্যায়াম ট্যাম কখনো করিনি, কারখানায় হাতুড়ি পেটাই। আমারও হাতুড়ি পেটানোই উচিত ছিল, শুধু পড়াশোনা করে করে অ্যাসিডিটি ধরে গেল। শ্রেয়া বলল, যারা পিএইচডি করে তাদের প্রত্যেকেরই অ্যাসিডিটি থাকে। তিনজনেই হেসে উঠল এই কথায়। শুধু জহর রসিকতাটা ধরতে পারল না। শ্রেয়া বলল, সেই জন্যই আমি নিজে ঘর মুছি, রান্না করি, বাথরুম পরিষ্কার করি, তাতে খানিকটা এক্সারসাইজ হয়। আমার বোনটা বড্ড করে কিচ্ছু করতে চায় না, বাড়িতে থাকলে সর্বক্ষণ খালি গান শোনে। জুলি জিজ্ঞেস করলেন, কোনো কাজের লোক নেই? একজন বুড়ি মাসি আছে, সকালে আর সন্ধ্যাবেলা আসে, রাত্রিরে থাকে না। অনির্বাণ বলল, রান্নার ব্যাপারটা বাড়িয়ে বললে, একদিন খিচুড়ি রেঁধে সেটাই 3 দিন খাও, প্রায় রাত্রিরে চাইনিজ কিনে আনে। তবে কি রোজ দুবেলা রাঁধবো নাকি? কিছু একটা খেলেই হলো। আমার বোনটাকে নিয়ে একটা সুবিধে, খাওয়ার ব্যাপারে কোনো নাক ছাটা নেই, যা দেব অন্যমনস্কভাবে খেয়ে নেবে। জুলি বললেন, নাক ছাটা কথাটা কি সুন্দর, নাকটা কুঁচকে এইরকম করা, তাই না? কথাটা কতদিন পরে শুনলাম। ও জুলি কাকিমা, তোমায় আমি একদিন রান্না করে খাওয়াবো, কিন্তু আজ আমাকে ঠিক 5:30টার সময় বেরোতে হবে, 6টার সময় রিহার্সাল আছে। ও মা, 5:30 তো প্রায় বাজে, তুই তৈরি হয়ে নে। আমার তো তৈরি হবার কিছু নেই, দেখলে না এই পরেই দুবার রাস্তায় বেরোলাম। শ্রেয়া যথারীতি একটা জিন্স ও ঢলা জামা পরা, মাথার চুলও ঠিক মতো নাচড়ানো নেই। জুলি শ্রেয়ার থুতনি ধরে সকৌতুকে বললেন, মেয়েটা একটুও সাজে না, এমন সুন্দর ফিগার খানিকটা সাজলে গুজলে কত ছেলের মাথা ঘুরিয়ে দিত।
ছেলেদের মাথা ঘোরানো একটা বাজে খেলা, আমি কখনো ওতে মজা পাইনি। জহরের শার্টটা চলনসই হলেও প্যান্টটা কিছুই শুকোয়নি। জহর সেটাই পরে নিতে চায়, কিন্তু অনির্বাণ আর শ্রেয়া রান্নাঘরে গিয়ে সেটাকে সেঁকে সেঁকে অনেকটা শুকিয়ে আনল। দোতলা থেকে নামবার সময় জহর দেখল দুটো ঘর তালা বন্ধ, ব্যবহারই হয় না। নিচের দোকানগুলো রাত্রিরে বন্ধ হয়ে যায়। শুধু দুটি মেয়ে থাকে এত বড় বাড়িতে, ওদের ভয় ডর নেই। হয়তো বিশ্বাসযোগ্য দারোয়ান আছে। শ্রেয়ার রিহার্সালের জায়গা পার্ক সার্কাসে। জুলি তাকে গাড়িতে তুলে নিলেন। অনির্বাণ অন্যদিকে যাবে, সে উঠল না। গাড়ি ছাড়ার পর শ্রেয়া জহরকে বলল, আপনি থিয়েটার রোডে যাচ্ছেন তো? আমার রিহার্সাল ঘন্টা দেড়েক, তারপর আমিও পৌঁছে যাব ওখানে, আবার আড্ডা হবে। হ্যাঁ জহর, চলো আমার সঙ্গে, কাজ নেই তো কিছু। উত্তর দেবার আগে জহর কয়েক মুহূর্ত দ্বিধা করল। তার আবার কি কাজ থাকবে? জুলি কাকিমার সঙ্গে সারা দুপুর কাটানো হলো, এরপরেও তার বাড়িতে যাওয়া, তিনি খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবেন। তারপর কখন শ্রেয়া আসবে সেজন্য বসে থাকা, সেটা কি হ্যাংলামির মতন দেখাবে না? একদিনের পক্ষে এত বাড়াবাড়ি কি ঠিক? সে বলল, না, আজ আর যাব না। আমার বাড়িতে কিছু লোকজন আসবে সন্ধেবেলা, আমি শিয়ালদার কাছে নেমে পড়ব। অন্য দুজন তাকে আর জোর করল না। পথে একটা বইয়ের দোকান দেখে জুলি হঠাৎ বললেন, এখানে গাড়িটা একটু থামাও তো। তিনি নিজে নেমে গিয়ে একটা বই কিনে আনলেন। হ্যান্ডব্যাগ থেকে একটা কলম বার করে জহরকে জিজ্ঞেস করলেন, তোমার বইয়ের নাম কি জানো? শান্তা। বইখানা রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। তিনি ভিতরের পাতায় গোটা গোটা অক্ষরে লিখলেন, স্নেহের শান্তা ও জহরকে প্রীতি উপহার, জুলি কাকিমা। বইটা এগিয়ে দিয়ে বললেন, এই নাও, তুমি পড়বে, ওকেও পড়াবে। শ্রেয়া বলল, ও বইয়ের প্রায় অর্ধেক কবিতা আমার মুখস্থ, বাবা জোর করে পড়াতেন, ছোট বোনটা ফাঁকি দিয়েছে। তোমার ছোট বোনকে তো দেখলামই না, একদিন নিয়ে এসো না। জহর নেমে পড়ল শিয়ালদার মুখে। নামার সঙ্গে সঙ্গে গন্ধটা বদলে গেল। শিয়ালদার মানুষের ভিড়ের গন্ধ অন্যরকম। বহুক্ষণ একটানা বৃষ্টির জন্য চারদিক কাদা কাদা হয়ে আছে। এরই মধ্যে বসে আছে কমলা লেবুওয়ালা, চিরুনিওয়ালা, ঘুগনিওয়ালা। সবসময় এখানে শোনা যায় একটা স্থায়ী গোলমাল। সব অফিস ছুটি হয়ে গেছে। স্টেশনের দিকে ধেয়ে আসছে হাজার হাজার মানুষ। কাছাকাছি সময়ের মধ্যে দুটো নৈহাটি লোকাল। জহর দ্বিতীয়বার বসবার জায়গা পেয়ে গেল। তার হাতে একটা নতুন বই। ছেলে মেয়েদের স্কুলে পড়ার বই ছাড়া আর কোনো বই সে কখনো কেনেনি। তার বাবাও বই কেনে না, শুধু খবরের কাগজের দিকে তার ঝোঁক। কি সুন্দর দেখতে বইটা, পড়ে কি সে বুঝবে? তবু চেষ্টা করতে দোষ কি? উল্টোডাঙ্গা থেকে তার অফিসের 3 জন সহকর্মী উঠল এ কামরাতে। জহর সঙ্গে সঙ্গে বইটা ভরে ফেলল ক্যারি ব্যাগে। ওদের মধ্যে একজন দূর থেকেই চেঁচিয়ে বলল, এই যে জহর সরকার, আজ থেকে তো আপনারই সরকার শুরু হলো, শুনেছেন? আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার করেছে, এখন ঘন ঘন আপনার নাম কাগজে বেরোবে। এটা একটা বাধা রসিকতা। জহর সরকার নামে একজন IAS অফিসার আছেন এ রাজ্যে। খবরের কাগজে মাঝে মাঝে তার নাম দেখা যায়। নির্বাচনের সময় তাকেই দেয়া হয় প্রধান দায়িত্ব। তখন কোনো মন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না, কারোর বক্তৃতায় জোরে মাইক বাজানো যাবে না, এইসব নির্দেশ জারি করে। এই জহরের সহকর্মীরা তা নিয়ে তাকে খোঁচায়। IAS জহর সরকারকে এই জহর কখনো সচক্ষে দেখেনি। মনে মনে সে ঠিক করে রেখেছে, যদি কখনো বিপদে কিংবা কঠিন কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন সে ওই জহর সরকারের সঙ্গে দেখা করবে। নিজের নামের সঙ্গে মিলে যাওয়া একজন লোককে কি তিনি সাহায্য করবেন না? সহকর্মীটি জহরের কাছে এসে বসল। বাইরের ডিউটিতে গিয়ে আর অফিসে ফেরেননি? এবেলা দেখিনি। হাফবেলা ছুটি নিয়েছিলাম। আর শিয়ালদা থেকে কিছু বাজার করলেন নাকি? এই টুকিটাকি দু একটা। কাপড় কাচা সাবান ঢেলে বিক্রি করে, খুব সস্তায় দেয়। খুব সস্তা।
আমাদের মুখার্জির ছেলে পরীক্ষায় ফেল করে সুইসাইড করতে গিয়েছিল, শুনেছেন? তাই নাকি? 3 সাবজেক্টে গাড্ডু। মুখার্জির ধারণা তার ছেলে স্টার পাবে। বেঁচে গেছে কোনো রকমে কেসে। যাক, এক একটা লোক থাকে, ফুলস প্যারাডাইজে বাস করে। যেমন আমাদের এই মুখার্জিটা ম্যানেজারের পোঁদে পোঁদে ঘোরে, শুনেছি তার বাড়ির বাজারও করে দেয়। ওর ধারণা ওতেই প্রমোশন হবে। ইউনিয়নের মিত্তিরটাকে বলে দিয়েছি ওকে একটা কোঁতকা দিতে। এইসব তুচ্ছ বিষয় নিয়ে একেবারেই আলোচনা করতে ইচ্ছে করছে না জহরের। তবু সহকর্মীদের উপেক্ষা করা যায় না। দূর থেকে আরেকজন সহকর্মী চেঁচিয়ে বলল, এই নিতাই, জহরকে আমাদের সঙ্গে বেলঘড়িয়ায় নামতে বল। চলুন জহরদা, বেলঘড়িয়া এসে গেল। বেলঘড়িয়ায় নামবো কেন? রমেশের বাড়িতে বসে কিছুক্ষণ গেঁজাবো। আমার ভাই, বাড়িতে কাজ আছে। আর গুলি মারুন কাজ, সে তো রোজই থাকে। 9:30টার ট্রেন ধরবেন। একেবারে ইচ্ছা না থাকলেও জহরকে নামতে হলো ওদের সঙ্গে। সহকর্মীদের সঙ্গে দহরম মহরমের ভাব বজায় না রাখলে চাকরি রক্ষা করাই মুশকিল হয়ে পড়ে। সুবিমল দাস নামে একজন তাদের অফিসে যোগ দিয়েছিল। ভদ্রলোক MSc পাস, অন্যদের থেকে যোগ্যতা বেশি। প্রথম থেকেই একটা গেরেমভারি ভাব নিয়ে থাকত, যেন দয়া করে এই কাজে যোগ দিয়েছে। সবাই জানে অনেক MSc পাস ছেলে এখন চাকরি না পেয়ে ফ্যাফা করে ঘুরে বেড়ায়। সুতরাং অন্যরাই সুবিমল দাসকে বেশি মর্যাদা দেবে কেন? সবাই মিলে এমন তার পিছনে লাগলো যে সুবিমলের পাগল হবার মতন অবস্থা, ছেড়েই দিল চাকরি। জহর তো নিতাইদেরই মতন একজন। এর আগেও অনেকবার সে এদের সঙ্গে অফিসের পর আড্ডা দিয়েছে। এক একজনের বাড়িতে ঘুরে ঘুরে খাওয়াবারও ব্যাপার আছে। জহরও তার বাড়িতে একবার 12 জনকে নেমন্তন্ন করে খাইয়েছে। কিন্তু আজ সে কিছুতেই ওদের সঙ্গে সুর মেলাতে পারছে না। বাসুদেবদের বাড়ির ছাদে আড্ডা, চিকেন রোল কিনে আনা হয়েছে, আর কয়েক বোতল বিয়ার। কিন্তু আড্ডা মানে অফিসেরই গল্প। অফিসের বাইরে এসেও এরা অফিসের কথা ভুলতে পারে না। এ মুখার্জি কি বললেন, ছোট সাহেব কিরকম টেটিয়া, ইউনিয়নের কে কে এবার ভোটে দাঁড়াবে, এতদিন লক্ষ্য করেনি। আজই প্রথম জহরের মনে হলো তাদের ভাষা আর শ্রেয়া, অনির্বাণ, জুলি কাকিমাদের ভাষা অনেক আলাদা। ওরা তো সবসময় সাহিত্য বা বিজ্ঞান বা পণ্ডিতি আলোচনা করে না, সাধারণ ঠাট্টাই আর কেউ করে। তবু সে ভাষাও অন্যরকম। নিতাই বাসুদেবদের সঙ্গে কথা চালিয়ে গেলেও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে জহর। একবার সে ভাবল, এরা যদি জানতো আজ জহর সরকারের মতন সাধারণ একজন মেকানিকের বৃষ্টি ভেজা প্যান্ট শুকিয়ে দিয়েছে 2 জন PhD এর ছাত্রছাত্রী, জুলি কাকিমার মতন একজন বনেদি বাড়ির মহিলাকে অম্লান বদনে জহরের পাশে দাঁড়িয়ে বৃষ্টি ভিজলেন পরেশনাথের বাগানে। জহর যদি সেসব কথা এখানে বলতে যায়, এরা মনে করবে ডাহা গুল। সেসব কথা এখানে বলার প্রশ্নই ওঠে না। আরেকটা কথা হঠাৎ মনে পড়ায় জহরের ধাঁধার মতন মনে হলো। অনির্বাণ তো বৃষ্টিতে ভেজেনি, তবু শ্রেয়া জানল কি করে ওর জামার তলার গেঞ্জিতে ফুটো আছে? আঙুল দিয়ে শ্রেয়া সেই ফুটো বড় করে দিয়েছে। অনির্বাণ ইচ্ছে করে জামা খুলেছিল? ভাবলেই শরীরটা কেমন শিরশির করে। অবশ্য ওরা 2 জন অবিবাহিত ছেলে মেয়ে, ওদের যা খুশি করার অধিকার আছে। জহর একজন বিবাহিত, নিম্ন মধ্যবিত্ত সংসারী মানুষ, তার ওসব নিয়ে মাথা ঘামাবার কি দরকার? এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদের প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।